বিপ্লবী অনিলচন্দ্র রায় দর্শনশাস্ত্রে অনার্স পড়লেও ইংরাজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ও লীলা নাগ ছিলেন সমবয়সী। কবিগুরু রচিত 4 অধ্যায় উপন্যাসে এলা ও অতীন চরিত্র দুটিতে যেন বিপ্লবী দেশনেত্রী লীলা নাগ ও দার্শনিক বিপ্লবী নেতা অনিল রায়ের জীবন চরিতই বর্ণিত হয়েছে। 1932 সালে এই উপন্যাস রচনা শুরু করেছিলেন গুরুদেব। 1934 সালে এই উপন্যাস প্রকাশিত হয়েছিল। পূর্ববঙ্গের 2 বিপ্লবী সংগঠন শ্রীসংঘ ও বেঙ্গল ভলেন্টিয়ার্সের মতপার্থক্যের বিষয়টিও এই উপন্যাসেই উঠে এসেছে। এই সব কিছুরই সময়কাল এবং উপন্যাসটির রচনার সময়কাল একই। सकारणं करणाधिपाधिको न चास्य कश्चित् चलिता न चाधिपः यैतद्विदुरमृता भवन्ति यैतद्विदुरमृता भवन्ति यैतद्विदुरमृता বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বেদ গানের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের সূচনা করলেন আমাদের তরুণ বন্ধু রিতম দত্ত, এবং তার সাথে যন্ত্রানুষঙ্গে ছিলেন আমাদের অত্যন্ত নিকট সদস্য শ্রী রজত চক্রবর্তী। এবারে আমরা একে একে আমাদের শ্রদ্ধেয় অতিথিদের পুষ্পার্ঘ্য দিয়ে বরণ করে নেব। আমি প্রথমে বলবো স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে বরণ করে নিতে। স্বামী সুপর্ণানন্দজি, সম্পাদক, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। আমরা স্নেহ, আশীর্বাদ এবং অত্যন্ত সহযোগিতা না পেলে এই অনুষ্ঠান হয়তো আজকে এই পবিত্র জায়গায় সম্পন্ন হতো না। তার জন্য আমরা আমাদের কমিটির তরফ থেকে আন্তরিক তাকে ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই। এরপরে আমরা বরণ করে নেব আমাদের বিশেষ অতিথি রামকৃষ্ণ মঠ মিশনের সহ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজিকে মহারাজ, বলভদ্রানন্দজি মহারাজকে। স্বামী বলভদ্রানন্দজি মহারাজ।
এরপরে আমরা বরণ করে নেব বিশিষ্ট সাংবাদিক এবং বিবেকানন্দ গবেষক শ্রী তরুণ গোস্বামী মহাশয়কে। শেষে আমরা আমাদের অভিভাবক, আমাদের ঘরের মানুষ, জয়শ্রী পত্রিকার সম্পাদক শ্রী বিজয় কুমার নাগ মহাশয়কে বরণ করে নেব আজকের এই অনুষ্ঠানে। আপনারা জানেন অনিল রায় লীলা রায়ের 125তম জন্ম জয়ন্তী পালিত হচ্ছে। সেই উপলক্ষে আমরা একটা স্মরণিকা প্রকাশ করেছি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে। মাঝে পুজো ছিল, যার ফলে কিছু গোলযোগের আমাদের সম্মুখীন হতে হয়েছে, তবু আমরা সবার প্রচেষ্টায় একটা স্মরণিকা প্রকাশ করতে পেরেছি। সেই স্মরণিকা এবার স্বামী বলভদ্রানন্দজি মহারাজ তিনি তার আবরণ উন্মোচন করে আমাদের সবার হাতে তুলে দেবেন। স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। প্রকাশিত হলো লীলা রায় অনিল রায় 125তম স্মরণিকা। এবার অনুষ্ঠান সূচি অনুযায়ী আপনারা যারা পেয়েছেন তাতে আছে আমার একটা ওয়েলকাম অ্যাড্রেস। আমার মনে হয় তার আর প্রয়োজন নেই। যারা আছেন তারা তাদের কাছ থেকে আমরা বরং যদি দীর্ঘ বক্তৃতা শুনতে পারি, আলোচনা শুনতে পারি, আমরা সবাই সমৃদ্ধ হব। সেই জন্য আমি অনুরোধ করব আমাদের জয়শ্রী সম্পাদক শ্রী বিজয় কুমার নাগ মহাশয়কে একটা ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য। আসবেন? আমি আমার বক্তব্য রাখার আগেই প্রথমে বলিনি, আজকে এই সভায় সভাপতিত্ব করছেন স্বামী সুপর্ণানন্দ মহারাজ। আজকে অত্যন্ত আনন্দের দিন। বিপ্লবী দেশনেত্রী লীলা রায় এবং বিপ্লবী দার্শনিক অনিল রায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে সম্মিলিত হয়েছি। বাংলা তথা ভারত ইতিহাসের 125তম বর্ষ অতিক্রান্ত লীলা রায় ও অনিল রায় একটি অবিস্মরণীয় ব্যক্তিত্ব। স্কুল ও কলেজ জীবনে লীলা নাগ ছিলেন বন্ধুবৎসল, মিশুকে আনন্দপ্রিয়, খেলাধুলা ও গান বাজনায় পারদর্শী এক কিশোরী। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে একক সংগ্রামে জীবনের প্রতিটি পদক্ষেপে ছিল প্রত্যয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার প্রবর্তক। নারী শিক্ষার কোনো ব্যবস্থাই ছিল না। তিনি জেদ করে এবং তার বাবাকে, তিনি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে ছিলেন গিরিশচন্দ্র নাগ, তাকে দিয়ে চাপ দিয়ে এবং ভাইস চ্যান্সেলরকে দিয়ে চাপ দিয়ে তিনি শিক্ষা ব্যবস্থা করেন। তিনি প্রথম নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অন্তে নারী শিক্ষা ও নারী জাগরণের অন্তিম লক্ষ্যে দীপালি সংঘ প্রতিষ্ঠা ও পরবর্তীতে বিপ্লব সাধনায় প্রতিবেশী অনিল রায়ের নিকট বিপ্লব দীক্ষা ক্রমে বিপ্লবী দলের নেতৃত্বে আরোহণ।
ব্রিটিশ শাসন অপসারণে নারীদের সশস্ত্র ভূমিকায় অবদানে তিনি ছিলেন প্রধান ব্যক্তিত্ব। দেশভাগ, হিন্দু মুসলিম বিভেদ, দুর্গত মানুষের ত্রাণ, সর্বকাজে তার ভূমিকা অনন্য। জীবনের উপান্তে দেশনায়ক সুভাষচন্দ্রের সঙ্গে যোগাযোগ ও তাকে গুরুরূপে বরণ এক বিস্ময়কর ঘটনা। লীলা রায়ের জীবন সাধনায় বিপ্লবী অনিল রায়ের ভূমিকা বিস্তৃত হলে আমরা অপরাধে থেকে যাব। বিপ্লবী অনিল রায়ের সর্বপরিসর জীবনে একদিকে যেমন বিপ্লব সাধনায় প্রত্যয়ী ভূমিকা দেখতে পাই, অন্যদিকে মার্ক্সবাদের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে তার চিরন্তন সংগ্রাম পাশ্চাত্যের চিন্তাবিদদেরও তার জীবন দর্শনের সক্রিয়তা বিস্মিত করে। এটি আমরা জার্মানির আমাদের বিভিন্ন বন্ধুদের কাছ থেকে শুনেছি। তারা অনিল রায়ের এই মার্ক্সবাদের আলোচনা এমন দূরদর্শিতা তারা কল্পনা করতে পারে। তার চিন্তাসমূহ সমাজতন্ত্রের দৃষ্টিতে মার্ক্সবাদ, হেগেলীয় দর্শন, বিবাহ পরিবারের ক্রমবিকাশ, মার্ক্স মর্গান থিওরির সমালোচনা, গান্ধীবাদ শেষ কথা নয়, নেতাজির জীবনবাদ প্রতিষ্ঠায় তার প্রত্যয় ভূমিকা আমাদের আপ্লুত করে। 125তম জন্মবর্ষে দ্রষ্টা ও অনন্য বিপ্লব রায়কে আমাদের প্রণাম। নমস্কার। আপনারা জয়শ্রী সম্পাদক বিজয় নাগের অভিভাষণ শুনলেন। এরপরে বক্তব্য রাখবেন প্রবীণ সাংবাদিক শ্রী তরুণ গোস্বামী। স্নাতকোত্তরে ইংরাজি অনার্সে অসাধারণ রেজাল্টের দরুন লীলা নাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদ্মাবতী মেডেল লাভ করেছিলেন। 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট বা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, তখন তারই নির্দেশে ও অনুপ্রেরণায় জাতীয় পরিকল্পনা কমিটির সদস্যা হিসাবে নির্বাচিত হন বিপ্লবী দেশনেত্রী লীলা নাগ। 1939 সালে বিপ্লবী অনিল রায়ের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, শ্রদ্ধেয় বিজয় দাস, শ্রদ্ধেয় অম্লান দা, সুদীপবৃন্দ। সুভাষচন্দ্র বোস তখন স্কটিশ চার্চ কলেজের ছাত্র। ওর এক দুঃসম্পর্কের মামা ছিলেন, তিনি পুলিশে চাকরি করতেন। তো একদিন সুভাষচন্দ্রের বাড়িতে এসে তার পড়ার ঘরে গেছেন, গিয়ে দেখেন 3খানা ছবি রয়েছে দেয়ালে টাঙানো, অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি এবং স্বামী বিবেকানন্দ। তো সেই পুলিশ মামা সুভাষচন্দ্রকে বলছেন, করেছিস কি, সব টেররিস্টদের ছবি লাগিয়েছিস কেন? এদের ছবি বাড়িতে রাখতে নেই, এরা দেশের পক্ষে বড় ক্ষতিকারক। তখন সুভাষচন্দ্র বলেন যে অরবিন্দ ঘোষ, প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম তো বুঝলাম, স্বামীজি তো সন্ন্যাসী। বলে না না, উনি হচ্ছেন আসল, এই যে বিপ্লব আন্দোলন দেখছিস, আসল লোকটি হচ্ছেন বিবেকানন্দ। ছবিটা একদম সরা। আর মনে রাখবি সবসময়, বিবেকানন্দ মৃত্যুর পর আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তো সুভাষচন্দ্র চলে গেলেন কলেজে। যখন ফিরলেন তখন দেখলেন জানকীনাথ বসু 3টি ছবি সরিয়ে দিয়েছেন, স্বামীজির ছবিটি সরাননি। সুভাষচন্দ্র সেই ছবির সামনে নতজানু হয়ে পড়েছিলেন যে আর আশীর্বাদ করবেন যেন আমি আপনার শক্তি পাই। লীলা রায় যখন জন্মান তখন স্বামীজি বেঁচে রয়েছেন, এবং যখন তার 2 বছর বয়স তখন স্বামীজি দেহত্যাগ করেন। কিন্তু তার যে কর্মপ্রণালী, তার থেকে বোঝা যায় যে সুভাষচন্দ্রের মধ্যে দিয়ে স্বামীজির আশীর্বাদ লীলা রায়ের উপর পৌঁছেছিল। স্বামীজির জন্ম শতবর্ষে তিনি একটি জয়শ্রী পত্রিকায় স্বামীজির উপর এডিটোরিয়াল লেখেন, এবং তার যে বর্ণময় জীবন, সেই জীবনটি দেখবার মতো। স্বামীজির সঙ্গে ভারতবর্ষের যারা নারী শিক্ষার কথা বলেছেন তাদের মৌলিক পার্থক্য আছে। স্বামীজি শুধু নারী শিক্ষার কথা বলেননি, যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই কথা বলেছিলেন। লীলা রায় গোটা জীবন নারীদের স্বাবলম্বী করার চেষ্টা করেছেন। দীপালি মেলা যা করেছিলেন, সেই মেলায় মেয়েরা তাদের নিজেদের তৈরি করা জিনিস বিক্রি করতে পারে এবং সাথে সাথে যাতে তারা অর্থনৈতিকভাবে কিছু উপার্জন করতে পারে। আপনারা জানেন যারা স্বামীজি পড়েছেন, স্বামীজি যেখানেই গেছেন সেখানে মেলায় যাওয়ার একটা স্বামীজির ইচ্ছে হতো। স্বামীজি শিকাগো কনফারেন্সে মেলায় গিয়েছিলেন। 1895 সালে ইংল্যান্ডে যখন একটি বড় মেলা হয়, সেখানে তার মেজ ভাই এবং স্বামী শারদানন্দজি গিয়েছিলেন। 1900 সালে প্যারিস সায়েন্স কংগ্রেসে স্বামীজি যখন যান, সেখানেও মেলায় গেছেন। স্বামীজির মনে হয়েছিল
মেলার মধ্যে দিয়ে ভারতবর্ষের যারা বিভিন্ন শিল্পী রয়েছেন তাদের জিনিস আন্তর্জাতিক বাজারে পৌঁছানো যায়। লীলা রায় নিজে অসাধারণ ছাত্রী ছিলেন। তিনি বেতুন কলেজে পড়ার সময় স্বর্ণপদক পেয়েছিলেন, অপূর্ব ইংরেজি লিখতেন এবং তারপরে পাশ করার আগেই তিনি প্রতিবাদ করতে শুরু করেন। তখনকার নিয়ম ছিল যারা পদক পাবেন তার লেডি ভাইসরয়ের কাছ থেকে তাকে নি বেন্ড যাকে বলে সেই করে পদকটি নিতে হবে। তিনি তার প্রতিবাদ করেছিলেন। লোকমান্য বাল গঙ্গাধর তিলকের যেদিন মৃত্যু হয় তিনি চেয়েছিলেন বেতুন কলেজ ছুটি হোক, ছুটি হয়নি এবং লীলা রায় তারপরে টেনিস খেলা, তার যে অত প্রিয় খেলা ছিল সেটি ছেড়ে দেন। যখন MA পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি তো প্রথম ছাত্রী ছিলেন, জোর করে তিনি কো এডুকেশন শুরু করেন এবং সেটি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে। তারপরেই তার এই দীপালি সংঘ এবং সেখানে নারী শিক্ষার প্রচার। নারী শিক্ষা তো তখন হতোই না। স্বামীজি নিবেই থেকে নিয়ে এসেছিলেন, তার অসাধারণ চিঠি আছে। নিবেই থেকে লিখেছিলেন তোমার ঐকান্তিকতা, তোমার পবিত্রতা এবং তোমার দেহে প্রবাহিত কেল্টিক রক্ত তোমাকে যোগ্য নারী রূপে তৈরি করেছে। এবং কালী পুজোর দিন 1898 সালে নিবেদিতা স্কুল প্রতিষ্ঠিত হয়। সেই স্কুলের মূল উদ্দেশ্য ছিল নারীদের স্বাবলম্বী করা। লীলা রায়ের যে স্কুল, সেই স্কুল অনেক পরে প্রতিষ্ঠিত হয়। সেই স্কুলেও আমরা দেখব ছোট ছোট মেয়েদের এনে তিনি সে দীপালি স্কুল সেখানে শিক্ষা দিচ্ছেন এবং কি করে জীবন কাটাবেন চিঠি লিখছেন রবীন্দ্রনাথকে, রামানন্দ চট্টোপাধ্যায় এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়। একটি ছাত্রী ব্রিটিশ পিরিয়ডে এইরকম তিনজন বড় মাপের মানুষের কাছে কিভাবে জীবনটা গঠন করবো লিখেছেন, এর দ্বিতীয় কোনো উদাহরণ নেই। এবং দীপালি সংঘ এবং দীপালি স্কুলের মাধ্যমে তার কাজ শুরু হয়। যখন জয়শ্রী পত্রিকা তিনি শুরু করেন, নারীদের পত্রিকা, সেই পত্রিকার আগেই কিন্তু আমাদের এখানে মেয়েদের কাগজ ছিল, যেমন বামাবতিনী পত্রিকা ছিল। সেই পত্রিকাতে নারী জাগরণের কথা ছিল না, নারীদের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরা হয়েছিল। কিন্তু জয়শ্রী পত্রিকার স্বতন্ত্র পত্রিকা ছিল। রবীন্দ্রনাথ আশীর্বাদ করেন। পরে যখন নব কলেবরে জয়শ্রী বেরোয় তার ছবিটি এঁকে দেন নন্দলাল বসু এবং সেখানেও রবীন্দ্রনাথকে আশীর্বাদ করেন। 1925 সালে যখন রবীন্দ্রনাথ ঢাকায় যান, সেখানে দীপালি সংঘ থেকে রবীন্দ্রনাথকে সম্বর্ধনা জানানো হয়। রবীন্দ্রনাথের সঙ্গে লীলা রায়ের যোগাযোগ ছিল এবং দেখবো আমরা যে সব সময় স্বামীজির পথে চলেছে। স্বামীজি একটি কথা বলেছিলেন রাজনীতির ব্যাপারে, বলেছেন বিফোর গিভিং এনি পলিটিক্যাল আইডিয়াস ফার্স্ট ডিলিউজ দ্য ল্যান্ড উইথ স্পিরিচুয়াল আইডিয়াস। রাজনৈতিক মতবাদ দেওয়ার আগে দেশটাকে আধ্যাত্মিক মতবাদে ভরিয়ে দেয়। লীলা রায়ের যে সংগ্রাম সেটি শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা অর্জনের সংগ্রাম নয়, সংগ্রাম হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা তো বটেই, তার সঙ্গে আধ্যাত্মিক মুক্তি, অক্ষমতা ত্রুটি থেকে মুক্তি। এবং সেই জন্য আমরা দেখব সাথে সাথে সব সময় তিনি সেবা কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নারীদের ভোটাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। যে ভোটাধিকার আন্দোলনের একজন নেত্রী ছিলেন স্বামীজির শিষ্যা অলি সারাবুল, উইমেন সাফারেজ মুভমেন্ট আমেরিকায়, তার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন সারাবুল এবং সারাবুলের অন্যান্য বন্ধুরা। লীলা রায়ও আমাদের নারী স্বাধীনতা, যাতে নারীরা তো ভোট দিতে পারেন, সে আন্দোলনের সঙ্গে যুক্ত হন। জেল খেটেছেন দুবার, 1931 থেকে 37 তিনি জেল খাটেন, পরে আবার তিনি জেলে যান। তিনি ফরওয়ার্ড ব্লক পত্রিকার সম্পাদিকা হন এবং সবচেয়ে বড় কাজটি তার ছিল সুভাষচন্দ্র যখন দেশ থেকে চলে যান 1941 সালে, 1942 সালে স্টেটসম্যান কাগজ একাধিক এডিটোরিয়াল লেখে সুভাষচন্দ্রকে তুমুল গালাগাল দিয়ে। ফ্যাসিস্ট থেকে শুরু করে এমন কোনো শব্দ নেই যেটি স্টেটসম্যান ব্যবহার করেনি। লীলা রায় হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে তার প্রত্যেকটি লেখার প্রতিবাদ করেছিলেন এবং যদি আপনারা পড়েন দেখবেন ইংরেজি ভাষার জোর কাকে বলে। অসাধারণ ছাত্রী ছিলেন এবং সঠিক শব্দ প্রয়োগ। আমি যখন পড়ি সেই এডিটোরিয়াল গুলো অবাক লাগে যে কতখানি সাহস হলে একজন নারী ঘোর ব্রিটিশ পিরিয়ডে এরকম এডিটোরিয়াল লিখতে পারেন। হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে তিনি একাধিক এডিটোরিয়াল লিখেছিলেন স্টেটসম্যানের এডিটোরিয়াল এবং রিপোর্টকে কাউন্টার করার জন্য। যেহেতু সুভাষচন্দ্র ত্রাস ছিলেন ব্রিটিশদের, সেই জন্য এইরকম ভাবে তারা সুভাষচন্দ্রের দেশত্যাগ এবং সুভাষচন্দ্রের সঙ্গে জার্মানির সম্পর্কটাকে নিতে পারেনি। এবং নিতে পারেনি ঠিক আছে, কিন্তু যে কি কদর্য ভাষায় আক্রমণ সে কল্পনা করা যায় না। তখন তো ব্রিটিশ এডিটররা ছিলেন স্টেটসম্যানের,
তারা সেটিকে খুব বড় করে তুলে ধরেন। এই প্রসঙ্গে আরেকটি কথা আমি বলি, যখন জামশেদজি টাটা টাকা রেখে দেন যাতে একটি প্রতিষ্ঠান হয়, গবেষণামূলক প্রতিষ্ঠান, সেইখানে লর্ড কার্জন তিনি সমালোচনা করেন এবং স্টেটসম্যান কাগজ এডিটোরিয়াল লিখেছিল কার্জনকে সমর্থন করে, এবং টাটার এই প্রয়াসটা যে আসলে ব্যক্তিগত বিজ্ঞাপনের প্রয়াস সেটি লিখেছিল। তার প্রতিবাদ করে নিবেদিতা এডিটোরিয়ালে প্রতিবাদ করেন তার চিঠিতে, লেটার টু এডিটারে। সেই রকম যে ইংরেজি সেরকমই আমরা লীলা রায়ের ইংরেজিতে পাই, একেবারে ধুয়ে দিয়েছিলেন এখনকার ভাষায় যাকে বলা হয়, এবং এমন ভাবে তিনি লিখেছিলেন যে স্টেটসম্যান আর কোনোদিন সুভাষ বোসের বিরুদ্ধে এডিটোরিয়ালে লেখেনি, ওইখানেই বন্ধ হয়ে যায় 1942 সাল। আমরা দেখব গান্ধীজির সঙ্গে নোয়াখালীতে 90 কিলোমিটার 6 দিনে হেঁটেছিলেন এবং সেইখানেও তিনি রিহ্যাবিলিটেশন সেন্টার করেন। আমাদের দুর্ভাগ্য যে এই 1946-এর যে নোয়াখালী রাইট, তার উপর কোনো প্রামাণ্য বই নেই। যে বইগুলো আছে সেগুলো সব এক পেশে লেখা। কি যে সীমাহীন অত্যাচার হয়েছিল মানুষের, কল্পনা করা যায় না। দুটি সময়কার কোনো বই নেই, নোয়াখালী রায়টের কোনো বই নেই, কোনো বই নেই 1971 সালে বাংলাদেশে নারীদের উপর যে অত্যাচার হয়েছিল। ম্যানচেস্টার গার্ডিয়ানে 3টে লেখা আছে, প্লাইট অফ দি হিন্দুস, এছাড়া কোনো বই নেই। সেইখানে লীলা রায় গিয়ে রিহ্যাবিলিটেশন সেন্টার করেছিলেন। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, রামকৃষ্ণ মিশন সেই সময় অপূর্ব প্যাম্পলেট ছাপিয়েছিল, এটি আলোচনার বিষয় নয়, কিন্তু সমবেত ভাবে সেই যে যন্ত্রণাক্লিষ্ট মানুষের পাশে দাঁড়ানো সেটি সমাজ করেছিল। লীলা রায় তার ব্যতিক্রম নন। গান্ধীজির অসহযোগ নন কোঅপারেশন মুভমেন্টকেও তিনি, সিভিল ডিসোবিডিয়েন্সকে তিনি সমর্থন করেছিলেন। আবার সাথে সাথে বিপ্লবী আন্দোলনও তিনি বিশ্বাস করেছিলেন। তার কারণ তিনি মনে করতেন সুভাষ বোসের কথায়, সশস্ত্র বিপ্লব ছাড়া দেশের মুক্তি হবে না। আমার বারবার মনে হয় যে স্বামীজি থেকে নেতাজি এবং লীলা রায় কেন এরা সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করতেন, কারণ তাদের মনে হয়েছিল রাজনৈতিক স্বাধীনতা না এলে ভারতবর্ষের যে সর্বজনীনতা, তার চিন্তার মধ্যে, চেতনার মধ্যে, দর্শনের মধ্যে, সেটিকে আন্তর্জাতিক স্তরে পৌঁছানো যাবে না। সেই কারণেই এরা বিপ্লবের মধ্যে দিয়ে ভারতের রাজনৈতিক স্বাধীনতা এবং তারপর যে ভারতীয় দর্শন সেটিকে প্রচার করার কথা ভেবেছেন। কিছুদিন আগে আমার কাছে একটি বই আসে, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের একজন ভদ্রমহিলা, তিনি ইটালিয়ান, সরবন ইউনিভার্সিটি থেকে এমফিল করেন, ম্যানচেস্টার থেকে সম্প্রতি পিএইচডি করেছেন কলকাতার নারী বিপ্লবীদের নিয়ে। কল্পনা দত্ত, লীলা রায় এবং আর যারা কয়েকজন ছিলেন তাদের উপর। সেই মেয়েটি বাংলা শিখলো শুধুমাত্র এদের লেখা অরিজিনাল লেখাগুলো পড়বে বলে। এখনকার যে শিক্ষা ব্যবস্থা, তাতে কোথাও এই বিপ্লবীদের কথা পড়ানো হয় না, কোথাও হয় না। আমি কিছুদিন আগে যখন এই আমন্ত্রণটি অমলানদার কাছ থেকে পাই, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ান একজন ইতিহাসের অধ্যাপককে জিজ্ঞেস করলাম, আচ্ছা লীলা রায়ের ওপর বলবো, কি বলুন তো? তিনি সঙ্গে সঙ্গে আপনার লীলা রায় মানে সত্যজিৎ রায়ের পিসিমা বলে গেলেন কি লিখেছেন। মাথাতেই এলো না যে লীলা রায় অনিল রায়ের স্ত্রী, এই লীলা রায় বিপ্লবী নেত্রী, এবং তিনি লীলা রায় কি কাজ করেছেন, লীলা মজুমদার সেটা পুরো বলে চলে গেলেন। এটি হচ্ছে আমাদের দেশের অবস্থা। সুখের বিষয় এই যে ব্যক্তিগত প্রচেষ্টায় বেশ কিছু ছেলে মেয়ে তারা বিপ্লবী আন্দোলনের উপর কাজ করতে শুরু করেছে, এবং সেই কাজ এখন যেহেতু টেকনোলজি অনেক ভালো হয়ে গেছে, অনেক কিছু জানা যায় এবং ব্রিটিশ লাইব্রেরি অ্যাক্সেস যে কোনো জায়গায় বসে করা যায়, তারা সেই কাজগুলো পাচ্ছেন। আমাকে কিছুজন একজন পড়ালেন, লীলা রায় যখন আন্দোলন করছেন, যখন তিনি জেলে যাচ্ছেন, কিভাবে ব্রিটিশ পুলিশ তাকে শ্যাডো করেছে, দৈনন্দিন রিপোর্ট তারা দিয়েছে, এবং তিনি কি কাজ করছেন, কাদের সঙ্গে মিশছেন, কি কথা বলছেন, এতটাই ছিল তাদের এসপিওনেজ সিস্টেম। গুপ্তচর এমন ভাবে পিছনে লাগিয়েছিলেন কল্পনা করা যায় না। জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন, তারপর তিনি জেল থেকে পরে মুক্ত হন, দুবার তো জেল খেটেছেন এবং অমানসিক। তখন তো ব্রিটিশ যে, তখন তো এখনকার মতো রিফর্মেটারি নয়। সেই জেল যদি আপনি প্রেসিডেন্সি জেল বা আলিপুর সেন্ট্রাল জেল তো এখন নেই, যদি যাওয়া যায় দেখা যেত কুটুরিগুলোর যা সাইজ, যেভাবে তারা মানুষদের রাখতেন, যেভাবে তারা অত্যাচার করেছেন, এ কোনো তুলনা হয় না। তা সত্ত্বেও দিক দিক করে সেই স্বাধীনতার স্বপ্ন তিনি দেখে গেছেন। তিনি বিশ্বাস করেছেন যে ভারতবর্ষের নারীরা একদিন এগিয়ে যাবে। এখন একটি নতুন বিষয় এসছে, তাকে বলা হয় জেন্ডার ফিলসফি।
এবং এই জেন্ডার ফিলোসফি কিন্তু নারী মুক্তি নয়, নারীর মনকে বোঝার চেষ্টা এবং নারীকে আত্মবিশ্বাসী কিভাবে করা যায় তার জন্য নানা রকম বই বেরোচ্ছে দেশে এবং বিদেশে। এটি একটি অত্যন্ত জনপ্রিয় বিষয়। এখন প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগ এবং সমাজ বিজ্ঞান বিভাগে জেন্ডার ফিলোসফি পড়ানো হয়। লীলা রায়রা হচ্ছেন জেন্ডার ফিলোসফির ক্লাসিক এক্সাম্পল। এমন ব্যক্তিত্ব ছিল যে মানুষ তাদের কাছে এসে মাথা নত না করে পারত না। দেখবার মতো এটি, যখন দেশের কথা তারা বলছেন সেই এমন ভাবে দেশের কথা বলতেন যারা শুনতেন তারা অবাক হয়ে যেতেন। তার সঙ্গে যারা বেথুন কলেজে পড়তেন তারা প্রত্যেকে প্রতিজ্ঞা করেছিলেন যে সারা জীবন তারা দেশের জন্য জীবন দেবেন, এবং তারা হয়তো সেভাবে রাজনৈতিক আন্দোলনে যুক্ত হয়ে পড়েননি, কিন্তু এই শিক্ষার প্রচারের জন্য এবং প্রসারের জন্য তারা গোটা জীবন চেষ্টা করে গেছেন। লীলা রায় শেষ 2 বছর মৃত্যুর আগে অসুস্থ হয়ে পড়েন, তার বাকশক্তি হারিয়ে যায়, কিন্তু যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন তিনি দেশের কথা ভেবেছেন। এবং স্বামীজির ওপর একটি চমৎকার এডিটোরিয়াল জয়শ্রীতে লিখেছিলেন স্বামীজির জন্ম শতবর্ষে 1963 সালে, পড়বার মতো এডিটোরিয়াল। এবং সেইখানে প্রপার অ্যানালিসিস করেছিলেন স্বামীজি, বুঝিয়েছিলেন যে কেন এই মানুষটি আমাদের দেশের একেবারে একে ছাড়া জীবন চলবে না। লিখেছিলেন সেখানে অপূর্ব এডিটোরিয়াল, চমৎকার ইংরেজি বাংলা দুটোই লিখতে পারতেন। এবং আমরা যেটি তার কাছ থেকে শিখতে পারি সেটা সব স্তরে সেবা করা। সেবা যদি না করা যায় তাহলে জীবন অসম্পূর্ণ থেকে যায়। ছোট বয়সে খুব ভালোভাবে মিশতেন মানুষের সঙ্গে, এবং আরেকজন বিপ্লবী যিনি প্রথম মহিলা শহীদ তাকে তিনি নানাভাবে অনুপ্রেরণা দিয়েছিলেন ঘটনাচক্রে। তিনিও ছিলেন বেথুন কলেজের ছাত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি চট্টগ্রাম থেকে কলকাতায় পড়তে এসেছিলেন, এবং কলকাতায় এসে রামকৃষ্ণ বিশ্বাস চট্টগ্রামের একটি ছেলের ফাঁসি দিন ঠিক হয়ে যায়। স্থানীয় মানুষের অনুরোধে তিনি তার সঙ্গে দেখা করতে যান। 30 বারের বেশি রামকৃষ্ণের সঙ্গে দেখা করেছিলেন। প্রথম দিন গিয়েছিলেন শাড়ির উপর একটা ব্রোচ পরে, সেই ব্রোচে স্বামীজির মুখ। রামকৃষ্ণ চিঠি লিখেছিলেন, আমি খুব খুশি হয়েছি তুমি স্বামীজির মুখের ছবি লাগানো ব্রোচ পরে এসছো। মনে রাখতে হবে তিনি হচ্ছেন ভারতের স্পিরিচুয়াল অ্যান্ড পলিটিক্যাল লিডার। এই স্পিরিচুয়াল অ্যান্ড পলিটিক্যাল লিডার স্বামী যখন এক জায়গায় বলছেন আই এম নাইদার এ পলিটিশিয়ান নট এ পলিটিক্যাল অ্যাজিটেটর, আলাসিঙ্গা পেরুমলকে লেখা চিঠি, কিন্তু তিনি বারবার বিশ্বাস করেছেন যে আত্মিক জাগরণ যদি না ঘটে তাহলে দেশের কোনো উন্নতি নেই। উন্নতি যে হয়নি সেটা স্বাধীনতার 79 বছর পরে আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। প্রত্যেক স্তরে মানুষ যত ইনসিনসিয়ার তার কারণই হচ্ছে কোন স্তরে আমরা দেশপ্রেম জাগাতে পারিনি। এবং সেই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে এই সব মানুষদের জীবন এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের কাছে শোনানো উচিত, যে কিভাবে স্বচ্ছন্দে একটা নিজের পার্সোনাল কেরিয়ার তৈরি করতে পারতেন। সেটি না করে দেশের মানুষ জেগে উঠবে। খুব সচ্ছল পরিবারের মেয়ে ছিলেন, তো ভাবার কোনো দরকার ছিল না দেশ সম্বন্ধে এত কিছু, কিন্তু ভেবেছে কিভাবে নারী স্বাধীনতা হবে, কিভাবে তারা আত্মনির্ভর হবে, কিভাবে তারা উপার্জন করতে পারবে। এবং বিভিন্ন সময় যতদিন বেঁচে ছিলেন মেয়েদের স্বাধীনতার কথা ভেবেছে। যেভাবে গবেষণা শুরু হয়েছে আমি এটি মনে করি খুব শুভ ইঙ্গিত। আমি বারবারই বিশ্বাস করি যে এই প্রজন্ম যদি এদের কোনোভাবে মরাল অ্যান্ড সোশ্যাল ট্রেনিং দেওয়া যায়, এটি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম। একদিকে যেমন কারিগরি প্রযুক্তি, অন্যদিকে নলেজ বেস সাংঘাতিক বেশি। তখন যদি এদের কথা শোনানো যায়, যে জেনারেশনটা উঠে আসবে সেই জেনারেশন, সেই স্বামীজির কথাই আবার বলতে হয়, ভারতবর্ষ জাগবে জ্বরের শক্তিতে নয় চৈতন্যের শক্তিতে, বিনাশের ধ্বংস পতাকা নিয়ে নয় প্রেমের পতাকা নিয়ে। এবং যখন ভারতের জাগরণের কথা হবে অবশ্যই লীলা রায়ের জীবন আলোচনা হবে, এবং বহু ছেলে মেয়ে বর্তমান প্রজন্মের তারা তার জীবন থেকে যদি অনুপ্রেরণা পায় তবে এই যে প্রয়াস তার 125 বছরের জন্মদিনে সেটি সার্থক হয়ে উঠবে। পূজনীয় মহারাজদের প্রণাম জানিয়ে আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা এতক্ষণ শুনলেন প্রবীণ সাংবাদিক শ্রী তরুণ গোস্বামী মহাশয়ের গবেষণামূলক বক্তব্য। এরপরে আমাদের আজকের যিনি প্রধান অতিথি বক্তা স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, তাকে আমি অনুরোধ করব মহারাজ যদি তার অভিভাষণ শুরু করেন।
শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দকে প্রণাম। এই কক্ষ যার নামে স্বামী শিবানন্দ মহারাজ, তাকেও প্রণাম জানাই। আজকে যার স্মরণে, যার 125তম জন্মবর্ষ পালন করছি, লীলা রায়, লীলাবতী নাগরূপে নামে যিনি জন্মগ্রহণ করেছিলেন, তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছি। তার সারা জীবনের সঙ্গী প্রায় বয়স্ক শ্রী অনিল রায়ের উদ্দেশ্য শ্রদ্ধা নিবেদন করছি। মঞ্চে উপস্থিত আছেন সুবর্ণানন্দজি, তাকে প্রণাম। লীলা রায়ের পুত্র সম ভ্রাতুষ্পুত্র শ্রী বিজয় নাগকে আমার শ্রদ্ধা, দীর্ঘদিনের যোগাযোগ তার সঙ্গে। আর তরুণ গোস্বামী, তিনি এখন প্রবীণ সাংবাদিক হয়েছেন। তিনি যখন তরুণ ছিলেন তখন থেকে আমার সঙ্গে পরিচয়, তাকে আমার বিশেষ ভালোবাসা, নমস্কার। একটা অদ্ভুত জীবন, যার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আমরা এসেছি। ঘটনার উপরে যদি ভিত্তি করা যায়, ঘটনা বলে শেষ করা যাবে না। যোগ্য পিতামাতার গৃহে তার আগমন, গিরিশচন্দ্র নাগ। তিনি বাংলা এবং আসামের সিভিল সার্ভিসে ছিলেন, কিন্তু সরকারি উচ্চপদস্থ কর্মচারী ব্রিটিশ সরকারের, কিন্তু সাজাত্যবোধ, আদর্শবোধ সেটি ছিল। তিনি যখন মানিকগঞ্জ সাব ডিভিশনের ম্যাজিস্ট্রেট, সেই সময় একজন ইংরেজ একটি হিন্দু নয়, ভারতবাসীকে, হিন্দু বা মুসলমানকে, নেটিভ আর কি ওদের ভাষায়, তাকে হত্যা করে ফেলে। তা ম্যাজিস্ট্রেট বলে, যেহেতু একজন ভারতীয় খুন হয়েছে, কাজেই ওটা যেন একটু কম খুন, সেই জন্য তাকে তার উপরে জোর সৃষ্টি করেছিল ওই গিরিশচন্দ্র নাগের উপর, যে সাজা যত অল্প হয়। কিন্তু তিনি একটি প্রমাণিত হত্যার যেমন সাজা হওয়া উচিত সেই সাজায় দিয়েছিলেন। তার জন্য তিনি সরকারের বিরাগ ভাজন হয়েছিলেন। এই পরিবারে জন্ম, এবং মাতাও ছিলেন বিদুষী, কুঞ্জলতা। তা একটু আগেই বিজয়বাবুর কাছে শুনলাম যে স্বামী বিবেকানন্দ যখন 1901 সালে পূর্ববঙ্গে গেছিলেন, তখন এই গিরিশচন্দ্র নাগের গৃহে তিনি গেছিলেন বা ছিলেন, এবং অবশ্যই লীলা রায়কে তিনি দেখেছেন। এবং বিজয়বাবুর বিশ্বাস যে স্বামীজি হয়তো লীলা রায়কে কোলেও নিয়েছিলেন, যার জন্য এই অগ্নিস্ফুলিঙ্গ, যে একদম স্বামী বিবেকানন্দের প্রভাব, নিবেদিতার প্রভাব। স্বামীজি এবং নিবেদিতার সংস্পর্শে তিনি আসেননি। নিবেদিতার সংস্পর্শে হয়তো আসতে পারতেন, কিন্তু যেহেতু নিবেদিতা যখন শরীর যায়, তার লীলা রায়ের বয়স তখন হবে 11 বছর। যেহেতু ঢাকাতে বা আসামে তিনি ছোট জীবনটা কাটিয়েছেন, সেই জন্য সেটা সম্ভব হয়নি। কিন্তু একটা নিবেদিতার ছায়া, স্বামী বিবেকানন্দ যেরকম নারী চেয়েছিলেন, আপনারা জানেন যে স্বামীজির এটি একটা মূল কথা, যে শিক্ষা ছাড়া, শিক্ষা হচ্ছে একটা ম্যাজিক। স্বামীজি হচ্ছে, ভারতবর্ষের অনেক সমস্যা আছে, কিন্তু শিক্ষার এই জাদুমন্ত্র ছাড়া কিন্তু কোনো সমাধান, এমন কোনো সমস্যা নেই যেটা দ্যাট ক্যানট বি সলভ বাই দি ম্যাজিক অফ এডুকেশন। এখানে একটা কথা বলি, যে আমরা অনেক সময় এই, যদি একই অর্থ, কিন্তু এটা কিন্তু স্বামীজির মুখ থেকে নিশ্চিত নয়। এডুকেশন ইজ দি প্যানাসিয়া ফর সোশ্যাল ইভিলস, কথাটা সত্য, এই ভাবের কথা আছে, কিন্তু এইটি স্বামীজির উদ্ধৃতি নয়, কোনো কারণে স্বামীজির নামে চলে গেছে। কিন্তু স্বামীজির শিক্ষা সম্বন্ধে অনেক কথা আছে, যে শিক্ষার দ্বারা সব হবে, এই কথাটিও যেমন, যে শিক্ষার জাদুমন্ত্র বলে সমস্ত সমস্যার সমাধান হতে পারে। এবং আরেকটা স্বামীজির মূল কথা হচ্ছে কি, যে মেয়েদের, পুরুষদের নেতৃত্ব, পুরুষদের শিক্ষা বা পুরুষদের মুক্তি যাই আমরা বলি, সেটা যেমন পুরুষদের হাতেই হবে, তেমনি নারীদের শিক্ষা, নারীদের জাগরণ, সেটা নারী নেতৃত্বে হবে। স্বামীজি সেই জন্য বিদেশ থেকে এখানে ফেরার পরেই তিনি নারীদের জন্য বিদ্যা শিক্ষার এবং নারীদের জাগরণের জন্য নারী নেত্রী খুঁজছিলেন। ঠাকুর পরিবারের একটি বিদুষী নারীর প্রতি স্বামীজির খুব আস্থা ছিল। এমনকি দ্বিতীয়বার যখন তিনি যাবেন, তখন তিনি সঙ্গে যাবেন এরকম ভেবে নিয়েছিলেন। স্বামীজির সঙ্গে তার অনেক চিঠিপত্রের আদান প্রদানও হয়েছে, এবং তিনিও বিদুষী, ভারতীয় সংস্কৃত জানেন, উপনিষদ জানেন। এবং স্বামীজি সেই চিঠিতে লিখছেন
যে বিদেশের লোক দেশীয় পরিচ্ছদে পরিহিত ভারতীয় নারীর মুখ থেকে ঋষি মুখ নিঃসৃত উপনিষদ শুনছে, এটা যখন আমি ভাবি আমি রোমাঞ্চিত না হয়ে পারি না। কিন্তু একটা জায়গায় আটকে গেল, সেই আটকে যাওয়াটা হচ্ছে কি, তারা উপনিষদকে বিশ্বাস করেন কিন্তু পুতুল পূজারী শ্রীরামকৃষ্ণকে বিশ্বাস করা সম্ভব নয়। এবং সম্ভবত স্বামী বিবেকানন্দের কাছে সেটি শঙ্করী প্রসাদ বসুর বইয়ে আছে, আপনারা পড়ে নিতে পারেন। স্বামীজির কাছে তাদের দাবি বা আবদার যাই বলুন ছিল যে আপনি যা চাইছেন দেশের কল্যাণের জন্য, দেশের নারীদের জাগরণের জন্য, তাতে আমরা সহযোগী বা সামিল হতে রাজি আছি, কিন্তু শ্রীরামকৃষ্ণ যিনি কালীর উপাসক তাকে আপনার বর্জন করতে হবে। এই চিঠিটি পাওয়ার পরেই স্বামীজির একটি ছোট্ট চিঠি, তার আগে অনেক সুন্দর সুন্দর কথা আছে, সেই চিঠিটি বড় মজার চিঠি। তার স্বামীজি লিখছেন সেটাতে যে এত যে দেশের জন্য বুক ধুরপুক, হৃদয় ধুরপুক, সমস্ত কিছু ওই একখানি ঠাকুরেই আটকে গেল। কাজে স্বামীজি সমান নিবেদিতার কথা ভাবলেন। নিবেদিতার কথা ভাবলেন মানে তারা কি ভাবেননি, ভেবেছিলেন নিবেদিতা একদম আসার জন্য ব্যস্ত। নিবেদিতা জীবনের একটি সময়ও নষ্ট করেননি। এই লীলা রায়ের জীবনে যখন পড়া যায় একটি মুহূর্ত তিনি নষ্ট করেননি। প্রতিটি মুহূর্তে একদম জীবনের শেষ দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত সজ্ঞান ছিলেন ততদিন পর্যন্ত তার জীবনটা যেন অন্যের জন্য। তখন তিনি নিবেদিতাকে আনলেন, ডাকলেন। নিবেদিতা প্রস্তুত ছিলেন। স্বামীজি প্রথমে হেজিটেট করছিলেন যে ইংল্যান্ডে অত্যন্ত ঠান্ডা জায়গা, এই বৃষ্টি হচ্ছে, এই ঠান্ডা পড়ছে, মানে সবসময় ঠান্ডা, সেখান থেকে কলকাতার এই গরমে এসে একদম সম্পূর্ণ বিপরীত পরিবেশ, আমরাই বা তাকে কিভাবে নেব, এই জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু যেই দেখলেন যে ভারতবর্ষ থেকে ভারতীয় নারীদের জন্য উপযুক্ত নেত্রী পাওয়া যাচ্ছে না, তখন তিনি নিবেদিতাকে একদম মন খুলে আহ্বান করলেন যে ভারতবর্ষ এখনো পর্যন্ত নারী নেত্রী জন্ম দিতে পারছে না, আমাদের একজন প্রকৃত সিংহী দরকার। ভারতবর্ষের তখন প্রয়োজন ছিল কি এমন নারী নেত্রী, ভারতবর্ষের প্রকৃতিটাই তাই, যার মধ্যে ওই স্বাধীনতার স্পৃহা থাকবে, সাজাত্যবোধ থাকবে, একই সঙ্গে গভীর আধ্যাত্মিকতার মধ্যে একদম প্রথিত হবে সেই নারী নেত্রীর গোটা মানুষ। এবং তার মধ্যে আবার তীব্র ওই তেজ থাকবে, তীব্র সাজাত্যবোধ থাকবে, এবং তার পথে যা বাধা তার প্রতি তীব্র রোষ এবং সংগ্রাম করার মনোভাব থাকবে। তো নিবেদিতাকে এনেছেন। আমরা দেখছি যে এই আমাদের লীলাবতী নাগ বা লীলা রায়, তার মধ্যে ছোটবেলা থেকে আমরা এরকম দেখছি মায়ের প্রভাবে প্রভাবিত হয়েছেন। আমরা সবাই মায়ের প্রভাবে প্রভাবিত হই। ছোটবেলাতেই মা তাকে বলেছিলেন যে সেবার জীবন বেছে নাও, এবং সেই সেবার জীবন সেটা কিন্তু ত্যাগ না হলে হবে না, এটা মা বলেছিলেন। তাই এই সেবা এবং ত্যাগের তাকে তিনি জীবনের ব্রত ধরেছিলেন। আপনাদের মনে পড়বে যারা আমরা স্বামীজি পড়ি, স্বামীজির সঙ্গে যুক্ত, মানে স্বামীজির কাজ এবং রচনা সম্বন্ধে স্বামীজি কিন্তু একদম পরিষ্কার ভাবে বলছেন যে ভারতের জাতীয় জীবনের আদর্শ হচ্ছে ত্যাগ ও সেবা, রিনাউন্সিয়েশন এন্ড সার্ভিস, ইন্টেন্সিফাই হার্ট ইন দিস টু চ্যানেলস অ্যান্ড ইন্ডিয়া উইল রাইজ। স্বামীজি যে কথা বলেছেন, সম্ভবত স্বামীজি না পড়েই তার পড়েও থাকতে পারেন, জানি না, স্বামীজির মায়ের কাছ থেকে কিন্তু সেই মন্ত্রটি তিনি পেয়েছিলেন। তারপরে পড়াশোনাতে সবসময় তিনি একদম অত্যন্তই মেধাবী ছিলেন, এবং তার শিক্ষা জীবন এবং কর্মজীবন দুটিই কিন্তু ওই ঢাকাতে বা আসামে, ঢাকাতে এবং এই কলকাতাতে। তিনি স্কুলে পড়েছেন, ব্রাহ্ম বালিকা স্কুলে, আবার ইডেন স্কুলে পড়েছেন। তারপরে বিএস মানে গ্রাজুয়েশন হাইয়ে পাশ করেছেন বেথুন থেকে, কলেজ থেকে, ইংরেজি অনার্স নিয়ে ইংরেজি পাশ করেছেন, একদম প্রথম হয়েছে মেয়েদের মধ্যে, পদক পেয়েছেন। তারপর আপনারা শুনলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রথম মেয়ে ছাত্রী, যে তখন সহশিক্ষা চালু ছিল না, কিন্তু সেই সহশিক্ষা মানে তার জন্যই হয়েছে, এবং সেখানে তিনি কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন। এবং তারই সহপাঠী ছিলেন পরবর্তীকালে যিনি তার সর্বব্যাপারে জীবন সঙ্গী, সেই অনিল রায়ও সেখান থেকে পাশ করলেন বোধহয় 1921 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে তিনি পাশ করলেন। এরপরে ওই ছাত্রী অবস্থা থেকে যে সংগঠক, যেখানেই তিনি আছেন তিনি সংগঠক, সবসময় তিনি নেত্রী। তার 1923 সাল থেকেই ফেইসালে তিনি দীপালি সংঘ যে প্রচার করে, এটা একটা বিরাট ব্যাপার, একদম সারা বাংলায়। এটাও দু জায়গায় হয়ে গেছিল, পূর্ববঙ্গে এবং ঢাকাতে এবং এই কলকাতাতে।
এবং নানা তার শাখা প্রশাখা এবং নারী জাগরণের জন্য নারীদের মধ্যে তাদের এই শিক্ষা দেওয়া, তাদের অধিকার বোধ জাগানো, এরকম ভাবে নানাভাবে সেই দীপালি সঙ্গে নানা ছাত্রী সংঘ, ছাত্রী শাখা, তারপরে আবাসিক বিদ্যালয়, এসব কিছু ধীরে ধীরে ওখান থেকে হতে লাগলো। এবং ধীরে ধীরে ওই অনিল রায়েরও সংস্পর্শে আসছে ঘনিষ্ঠভাবে। অনিল রায় তখন বিপ্লবী সংঘ একটি চালাচ্ছে, শ্রী সংঘ। এই শ্রী সংঘ থেকে বেঙ্গল ভলান্টিয়ার্স সাংঘাতিক পুলিশের নজরে আছে। এবং এতদিন পর্যন্ত এই অনিল রায়ের সঙ্গে যে তার যে পরিচয়টা হলো, সেই সময় থেকে তিনি ভাবতে শুরু করলেন, বা তার আগের থেকেই এতদিন পর্যন্ত নারীদের সার্বিক মুক্তি, তার সঙ্গে সঙ্গে জাতীয়তাবোধ, তার সঙ্গে সঙ্গে স্বাধীনতা সংগ্রাম, এগুলো আসছে। কিন্তু গোপন বিপ্লবী আন্দোলনে তিনি যোগ দিবেন কিনা, এটা একটা তার মধ্যে দ্বিধা ছিল। দীর্ঘদিন আলাপ আলোচনার মধ্যে, যুক্তি তর্কের মাধ্যমে তিনি শেষ পর্যন্ত কিন্তু ওই শ্রী সংঘে যোগ দিলেন। এই দীপালি সংঘের সঙ্গে শ্রী সংঘের যে 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 সংযোগ হলো, এটা কিন্তু ভারতবর্ষের ওই স্বাধীনতা সংগ্রামে, বিশেষ করে নারীদের এই স্বাধীনতা সংগ্রামে যুক্ত হওয়ার ক্ষেত্রে একটা একটা বিরাট একটা ভূমিকা ছিল। তার এই মানুষটা কেমন ছিলেন, তার বারবার ধরে তিনি এই কথাটি বলতেন। দীর্ঘ ঘটনা বলার সময় নেই, এত তার জীবন এত ঘটনায় পরিপূর্ণ। তা তিনি বারবার ধরে এই কথাটা বলতেন, আমি মানুষকে ভালোবাসি। এই কথাটা তিনি বলতেন, আমি মানুষকে ভালোবাসি। তিনি বলছেন যে তার নিজের কথাটাই আমি বলছি, যে তিনি যে মানুষকে ভালোবাসি বলেই বিপ্লবী তিনি বলতেন, আমি মানুষকে ভালোবাসি। বিপ্লবীর জীবন তো কণ্টকময়, ক্ষত বিক্ষত হতে হয়, বিশ্বাসঘাতকতা আসে, যাদের কাছ থেকে যা চাওয়া যায়, আশা করা যায়, সেগুলো আসে না। কিন্তু তা সত্ত্বেও তিনি বলতেন যে আমি চির বিপ্লবীর জীবনটিই চাই, কারণ আমি মানুষকে ভালোবাসি, চিরদিন বেসেছি, আমার সকল কাজের উৎসাহ হচ্ছে তাই, মানুষের প্রতি ভালোবাসা। সেই জন্য ভালোবাসা আমার বন্ধন নয়, ভালোবাসা আমার কাছে প্রেরণা ও আনন্দ, এরকম কথা তিনি বলেছেন। এবং দেখা যাচ্ছে সত্যি সত্যি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষকে ভালোবেসেছেন। একজন বড় মানুষ, তাকে তো তার ছোটখাটো ঘটনা দিয়ে বোঝা যায়। 1931 খ্রিস্টাব্দে তিনি ওই জয়শ্রী পত্রিকাটি তিনি শুরু করলেন। এই জয়শ্রী পত্রিকাটি শুরু, এতে আশীর্বাদ করলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এই নামটিও রবীন্দ্রনাথ ঠাকুর দিলেন। এবং এটি হচ্ছে মেয়েদের পত্রিকা, মেয়েরা লিখবে, মেয়েরা সম্পাদনা করবে, মেয়েরা পরিচালনা করবে। এবং মেয়েদের মধ্যে দেশাত্মবোধ, মেয়েরা যাতে শঙ্কাহীন ভাবে দেশের জন্য কাজ করতে পারে, শঙ্কাহীন ভাবে যাতে মেয়েরা খোলাখুলি এবং শঙ্কাহীন ভাবে মেয়েরা যাতে দেশের জন্য ভাবতে পারে, দেশের জন্য কাজ করতে পারে, সেই প্রেরণা জাগানোর জন্য জয়শ্রী পত্রিকা। এটাই হচ্ছে জয়শ্রী পত্রিকার আদর্শ। রবীন্দ্রনাথ একটি, আর অনেকবার রবীন্দ্রনাথ অনেক লেখা দিয়েছেন, সব রবীন্দ্রনাথের বিশেষ আশীর্বাদ ছিল। আর এই যে দীপালি সংঘ মহিলাদের একত্র করেছেন, রবীন্দ্রনাথ একবার বলেছিলেন দীপালি সংঘে নানা রকম লেভেলে নানা রকম অনুষ্ঠান হতো, তো এরকম একটা সম্মেলনে রবীন্দ্রনাথ বোধহয় উপস্থিত ছিলেন। তিনি বলছেন যে আমি গোটা এশিয়াতে এত বড় মহিলাদের এত বড় সম্মেলন আমি কখনো দেখিনি। তা এইভাবে তিনি কাজ করছেন। তারপরে তিনি জয়শ্রী পত্রিকা বেরোলো, প্রথম তিনি গ্রেপ্তার হলেন হচ্ছে, কারাগারে গেলেন হচ্ছে এই 1931 সালে তিনি গেলেন, প্রথম কারাগারে গেলেন। সেখানে তিনি এবং তার সঙ্গে আরেকজন ছিলেন রুনু সেন, এবং তার অনেক কর্মীরাও ছিল, সহকর্মী ছিল, তাদের রেণু সেন, তাদেরকে ডেটিনিউ করে কারারুদ্ধ করে রাখা। এবং তিনি ছাড়া পেলেন হচ্ছে 1987 অক্টোবর মাসে। 6 বছর তিনি প্রায় সব মিলিয়ে ব্রিটিশ সরকারের সময় সব মিলিয়ে 10 বছর তিনি কারার ইয়েতে ছিলেন। পরেও আবার কারাগারে যাবেন 1942 খ্রিস্টাব্দে, 1946 আবার তিনি কারাগার থেকে মুক্ত পাবেন। এরকম যখন দ্বিতীয়বার যখন কারাগারে আছেন, ওইদিকে আজাদ হিন্দ ফৌজ তৈরি হয়েছে, নেতাজি তার আদর্শ হয়েছিলেন। তো পরে নেতাজি তার উপরে খুব আস্থা ছিল, ভালোবাসতেন। এবং নেতাজি যখন ফরওয়ার্ড ব্লক করলেন, এই ফরওয়ার্ড ব্লক নেতাজি চলে যাওয়ার পরে ওই অনিল রায় এবং লীলা রায় ওই জেল থেকে বেরোনোর কিছুদিন পরেই তারা বিবাহ সূত্রে আবদ্ধ হন 1938 সালে। তখন নেতাজি যখন চলে গেলেন, অন্তরালে চলে গেলেন, অন্তরালে শেষবারের মতন নয়,
এই ব্রিটিশ সরকারকে ধুলো দিয়ে যখন চলে গেলেন, সেই সময় অনিল রায় এবং দিলীপ রায় এরা দুজন মিলেই ফরওয়ার্ড ব্লক তারা বিভিন্ন জায়গায় সংগঠন করেছেন, এবং ফরওয়ার্ড ব্লক পত্রিকাটিও কিন্তু তখন সম্পাদনা করছেন। নেতাজি যখন কারাগারে যাচ্ছেন তখনও এই জয়শ্রী পত্রিকাও তিনি চালাচ্ছেন, আবার ফরওয়ার্ড ব্লক ইংরেজি পত্রিকা সেটিও তিনি চালাচ্ছেন, খুব আস্থাভাজন ছিলেন। তার দ্বিতীয়বার যখন তিনি ওরকম মানে পরাধীন ভারতবর্ষে ওই 45-46 খ্রিস্টাব্দে কারাগারে আছেন, তখন আজাদ হিন্দ ফৌজের একজনকে নেতাজি ভারতবর্ষে পাঠিয়েছিলেন। কিভাবে তিনি বিশেষভাবে একজন সর্দারজি কিভাবে তিনি মুক্ত পেয়েছিলেন, তাতে গান্ধীজির একটু ভূমিকা ছিল। তাকে নেতাজি বিশেষভাবে বলে দিয়েছিলেন যে তুমি গিয়ে ভারতবর্ষের লীলা রায়ের সঙ্গে যোগাযোগ করবে। এই জয়শ্রী পত্রিকাতেই আমি পড়েছি সেই চিঠি, যে তিনি সরাসরি হয়তো যোগাযোগ করতে পারেননি, সেই যে আজাদ হিন্দ বাহিনী, তিনি একটা অদ্ভুত চিঠি লিখছেন, তাতে বোঝা যাচ্ছে যে নেতাজি তাকে কি চোখে দেখছেন এবং ওরা কি চোখে দেখছেন লীলা রায়কে। তিনি জেলের অন্তরালে, যে আমরা অপেক্ষা করছি কবে আপনি জেল থেকে বেরিয়ে আসবেন, গোটা ভারতবর্ষ আপনার নেতৃত্ব চায়, গোটা ভারতবর্ষের নারীরা এবং পুরুষরা আপনার নেতৃত্ব চায়। এরকম একজন ছিলেন, আমরা ভুলে গেছি, সত্যি সত্যি ভুলে গেছি। আমরা কয়েকজন মানুষ, এই সত্যি কথা বলতে গেলে আমি নিজে বলছি, আমরা স্কুলে পড়ার সময় কখনো লীলা রায়ের কথা শুনিনি, নেতাজি সুভাষচন্দ্রের কথা পড়েছি, কিন্তু এটা দুর্ভাগ্য। দুর্ভাগ্য শুধু আমার নয়, গোটা মানে যারা আমাদের পাঠ্যক্রম পড়েছে, আমি তো পড়িনি, তরুণ হয়তো পড়ে থাকতে পারে, তার অনেক পরে লীলা রায়ের কথা জেনেছি। এগুলো আমার কার ক্ষতি? আমাদেরই ক্ষতি। তা যাই হোক, বিরাট জীবন, ঘটনা বলে এই জীবনকে শেষ করতে পারবো না আমরা। বিরাট মানুষ ছিলেন স্বামীজি, বলতেন একটা মানুষ, ওই যে বলছেন না মানুষকে ভালোবাসি, সত্যি সত্যি মানুষ এবং মানুষকে ভালোবাসার জন্য বিপ্লব। একজন লিখেছেন এই জয়শ্রী পত্রিকাতে যে সন্ন্যাসী গেরুয়া পড়লে সন্ন্যাসী হই, আমরা জানি ঠিকই, কিন্তু যার কোনো আত্মপরবোধ নেই তাকে আমি সন্ন্যাসী না বলে কি করে বলবো? আমরা দিদিকে দেখেছি, তার কোনো আপন পরভেদ নেই, সবাইকে ভালোবাসছে। এটা দেখা যাচ্ছে, জেলখানায় আছে, কোনো সময় চুপ করে নেই। যে বললাম না, নিবেদিতা যেমন জীবনের একটা মুহূর্ত নষ্ট করেননি। যেদিন থেকে স্বামীজিকে দেখেছেন, স্বামীজিকে দেখার আগের থেকেও ইনিও যেন একটি মুহূর্ত তিনি নষ্ট করে, সবসময় সেবা, সবসময় কিছু করা। জেলখানায় আছেন, ওই জেলখানায় যে কত নিরক্ষরকে পাশ করিয়ে শেষ করে দিয়েছেন 6 বছরে। একবারে অ আ ক খ জানে না, অ আ ক খ থেকে পড়িয়ে পাশ করিয়ে মানে একদম গ্রাজুয়েট করেছে। যেদিন জীবনের শেষ দিন, এটা বোধহয় কি আপনার স্মৃতি কথাতেই নাকি বিজয়বাবুর স্মৃতি কথা, না কার স্মৃতি কথাতে আছে? জীবনের শেষ দিন মানে কি, তার শেষ দিন ওই যেদিনকে কি তার সেরিব্রাল অ্যাটাক হলো 1968 খ্রিস্টাব্দে। সেই সময় একদিন আগেই একটি অনাথ মেয়ে, এরকম অনেক অনাথ মেয়ে অনাথ ছেলেকে তিনি বড় করেছেন, একটি অনাথ মেয়েকে তিনি পালন করেছেন, তার সেদিনকে বিবাহ। এটি নিয়ে খুব চিন্তা করছিলেন তিনি, বিবাহের সমস্ত অ্যারেঞ্জমেন্ট তিনি করেছেন। তিনি বলছেন আমার মন থেকে একটা বিরাট ভার থেমে গেল। মাঝে মাঝে খোঁজ নেওয়াচ্ছেন, দেখো তো কি হচ্ছে, যে আছে সে খোঁজ নিচ্ছেন, যে যিনি তাকে দেখাশোনা করছেন বোধহয় বিজয়বাবু হতে পারে, খোঁজ নিচ্ছেন যে বিবাহটি কি হলো, কোন পর্যায়ে গেল, হলো কিনা। যখন হয়ে গেল খুব নিশ্চিন্ত বোধ করছি, একটা যেন পাহাড় নেমে গেল। কিন্তু তার সঙ্গে সঙ্গেই শুদ্ধ মন এরকম অনেক সময় হয়তো বুঝতে পারে, সেই সঙ্গে সঙ্গে তিনি বলছেন দেখো একটা বিরাট কাজ হয়ে গেল, সব কাজই যেন করে ফেলেছি, তবুও যেন আমার মনে কেমন একটা যেন অস্বস্তি লাগছে, একটা বিরাট কিছু যেন হতে যাচ্ছে। এটা ভাবি ঘটনার পূর্বাভাস। তারপরেই তিনি তার সেই সেরিব্রাল অ্যাটাক হলো এবং তিনি জ্ঞান হারালেন। কিছুদিন পরে জ্ঞান একটু ফিরে এলো, দেখা যাচ্ছে সেরিব্রাল অ্যাটাক হলে যা হয়, একদিন একটা পক্ষাঘাত হয়, কথা বলতে পারছেন না, চেষ্টা করছেন, ফিজিওথেরাপি টিভিতে কোনো মতে উন্নতি হচ্ছে, কিন্তু তারপর আরেকটা ম্যাসিভ স্ট্রোক, সেটাতে আবার সব চলে গেল। তো যাই হোক, কিন্তু জীবনের শেষ সময় এরকম শুদ্ধ কর্মযোগী, এই কর্মযোগের ফলই হচ্ছে এটা। যদি আমরা শাস্ত্র মানি, শাস্ত্র মানতেই হবে, এই শাস্ত্র এই কর্মফল বলা হয় না, এই কর্মফলটা আমরা অনেকে হয়তো নাস্তিক কাজ, এটা কিন্তু খুব বাস্তব এবং এটাকে আমরা নিজেদের মধ্যে বলি নিউটনের 3rd ল। ভালো কর্মফল, খারাপ কর্মফল, কর্মযোগ সেজন্য ভেরি এফেক্টিভ। কর্মযোগ যারা সবসময় পরোপকার করে তারা হচ্ছে সব থেকে বেশি কর্মযোগ। স্বামীজির কর্মযোগ বক্তৃতাগুলো আছে না, এটা সারা পৃথিবীতে সমাদৃত, এটা কিন্তু গীতার কর্মযোগ নয়। সেখানে স্বামীজি একটা খুব সুন্দর কথা বলছেন, আপনারা সবাই বুঝতে পারবেন যে কর্মযোগ ব্যাপারটা কি। আপনারা তো জানেন যে কোনো কর্ম ফল প্রয়োগ করবে, ফলটাকে আটকানোর একমাত্র উপায় হচ্ছে কর্ম ছাড়া নয়, কর্ম আমাকে করেই যেতে হবে, কর্মত্যাগটা কর্মফলকে আটকানোর উপায় নয়।
কর্মফলটাকে আটকানোর উপায় হচ্ছে আমি নিষ্ভাবে করো, আমি ফলটা আশা করব না, ফলটা হবেই। যেমন লোকেশ সরঞ্জি নরেন্দ্রপুর করেছেন, ফলটা হয়েছে। আমরা এখনো নরেন্দ্রপুর দেখছি, লোকেশ সরঞ্জির কর্মের ফল নরেন্দ্রপুর। কিন্তু ওই নরেন্দ্রপুরের ফলটা তিনি নিজের উপরে নেননি, অহংকার করেননি, ফলটা রয়েছে, কিন্তু তিনি নিষ্কাম কর্ম করে ঠাকুরের চরণ তলে চলে গেছে। এটা হচ্ছে গীতার কর্মযোগ। আমি কর্ম করব, ফলটাও হবে। আমি একটা মাছকে ভাজি, মাছটা ভাজা হবে না, ভাজা হবেই, কিন্তু কর্মটা পৃথিবীর জন্য ফল প্রয়োগ করবে, আমার জন্য ফল প্রয়োগ করবে না। ওটার মধ্যে আমার কোনো, ওটাকে নিয়ে আমার কোনো আইডেন্টিফিকেশন থাকবে না। এই যে কর্ম, সেটি মনটাকে শুদ্ধ করে দেয়, একদম মন শুদ্ধ। মন শুদ্ধ মানে মেঘ চলে গেল, আকাশে সূর্য সব সময় আছে, ভেতরে ভগবান সব সময় আছে, বা পরমাত্মা সব সময় আছে। এই বিশুদ্ধ কর্ম মনটাকে শুদ্ধ করে দিলে ভগবান আসবে। তা স্বামী বিবেকানন্দ বলছেন, পৃথিবীতে খুব কম সংখ্যক লোক কোনো নিজের জন্য ফল কামনা না করে কর্ম করতে হয়, কিন্তু তাও প্রতি দেশে, প্রতি যুগে, না প্রতি দেশে বলেনি, প্রতি যুগে এরকম এক দুজন লোক দেখা যায় যারা কর্ম করে যাচ্ছে, কোনো ফল আকাঙ্ক্ষা করছে না। স্বামীজি বলছেন, দে আর দি সল্ট অফ দি আর্থ, তারাই হচ্ছে পৃথিবীর সব থেকে নমস্য লোক। আবার এদের থেকে উঁচুতে একজন কথা স্বামীজি বলছেন, এগুলো কিন্তু গীতার কর্মযোগ নয়, গীতার কর্মযোগকে ভিত্তি করে স্বামীজির কর্মযোগ একেবারে আজকালকার দিনের উপযোগী কর্মযোগ। বলছে এদের থেকেও, গীতাতে এদের কি হচ্ছে সল্ট অফ দি আর্থ, স্বামীজি সল্ট অফ দি আর্থ বলছেন। বলছেন এদের থেকেও উন্নত পর্যায়ের এক ধরনের মানুষ আছে। কারা? তারা নিজেদের কথা তো ভাবেই না, নিজেদের জন্য তো কর্ম করেই না, উপরন্তু তারা কর্ম করে অন্যের জন্য, অন্যের উপকারের জন্য। এরা হচ্ছে এদের থেকে উপরে। এই যে রামকৃষ্ণ মিশনের কর্মযোগ, তাই এই যে স্বাধীনতা সংগ্রামী, এরা ঋষি তুল্য। এই যে লীলা রায় যে কর্ম করেছেন, সেই কর্ম হচ্ছে ওই পর্যায়ের। কাজেই আত্মজ্ঞান তো আসবেই, অধ্যাত্ম জ্ঞান তো আসবেই। শেষকালে অধ্যাত্ম একটা অন্তর্লীন মনোভাব তার মধ্যে এসেছিল বলে সবাই লক্ষ্য করত। আমি একটু উনি 17তম জন্মবর্ষে, মানে জন্মদিনে, মাত্র 17 বছর বয়স, সেই সময়ে পাই কিনা, বাবার কাছে একটা চিঠি লিখছেন। সেইটা যে লিখেছেন সেটা বলে শেষ করছি। বাবাকে লিখছেন, হ্যাঁ তারিখটা যা দেখছি, এই তো 2017, 1917 মানে তার 17তম, 2রা অক্টোবর 1917, তার মানে 17তম জন্মদিনে তিনি বাবাকে লিখছেন। চিঠিটা লিখতে লিখতে তিনি আরো ছোটবেলার কথা একটু স্মরণ করে বলছেন, সেই সময়ের কথা বাবাকে লিখছেন আপন মনে। বাবাকে লিখছেন আরেকটা চিঠিতে, আর দুটোই পড়ছি। আমার উদ্দেশ্য নয় এই পৃথিবীতে লোকেদের প্রিয় হব, কিন্তু এই পৃথিবীতে যেন খাঁটি হতে পারি। এই খাঁটি, সবসময় খাঁটি ছিলেন। আর 17তম জন্মদিনে লিখছেন আরো পুরনো দিনের কথা সম্ভবত স্মরণ করে, বলছেন আমার ক্ষুদ্র শক্তি যদি একটি লোকেরও উপকার করতে পারত, তবে নিজেকে ধন্য মনে করত। মানে আরো ছোটবেলায় আমি নিজেকে ধন্য মনে করতাম, বাবাকে বলছেন। সত্যি বলছি, এ আমার বক্তৃতা নয়, এটা আমার প্রাণের কথা, এই আমার আইডিয়াল। আশীর্বাদ করো, যদি এ জন্মে কিছু না করতে পারি, আবার যেন এই আমার প্রিয় ভারতবর্ষেই জন্মগ্রহণ করি, একে সেবা করে এ জন্মের আশা মেটাতে। এরকম একটা আকাঙ্ক্ষা তার মধ্যে, আকুতি ছিল, সবসময় নিজের জন্য ভাবেননি। এরকম মানুষকেই ঋষি বলতে পারে। সত্যি সত্যি সন্ন্যাসী নিবেদিত এরকম কথা বলে গেছে যে স্বামীজি যে ধর্মকে যে চেহারা দিলেন, স্বামীজি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ, তাতে ভবিষ্যতে কারখানায় সন্ন্যাসী আসবে, ল্যাবরেটরিতে সন্ন্যাসী আসবে। মানে সায়েন্টিস্ট, সন্ন্যাসীর লক্ষণ কি? যে একান্তভাবে মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছে, নিজের কথা না ভেবে লোকের কল্যাণের জন্য যে যে ক্ষেত্রে কাজ করবে, সেই হচ্ছে সন্ন্যাসী। কাজেই সেদিক থেকে দেখতে গেলে ওই যে ভদ্রলোক স্মৃতিচারণা করেছেন, কিন্তু ঠিকই বলেছেন যে ইনিও এক অর্থে সন্ন্যাসী এবং শ্রেষ্ঠ মানুষ, এবং তার মতন মানুষের আমাদের দরকার আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারা প্রকাশিত ফরওয়ার্ড পত্রিকার সম্পাদনা করেন বিপ্লবী দেশনেত্রী লীলা রায়। 1941 সালে দেশ ছাড়েন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার দেশত্যাগের পর 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেছিলেন বিপ্লবী অনিল রায় ও লীলা রায়।
কারামুক্তির পর ভারতের কমিউনিস্টদের দেশদ্রোহী আচার আচরণ দেখে ক্ষিপ্ত হয়েছিলেন দেশনেত্রী। কমিউনিস্টদের পত্রিকায় নেতাজি সুভাষচন্দ্রের কার্টুন প্রকাশিত হতে দেখে গর্জে ওঠে দেশনেত্রীর প্রতিবাদী কলম। তিনি প্রকাশ করেন একটি প্রবন্ধ, উই শ্যাল নট স্ট্যান্ড ইট, আমরা সইব না। 1945 পরবর্তী পর্যায়ে নেতাজি সুভাষচন্দ্রের একটি গোপন বার্তা পেয়েছিলেন দেশনেত্রী, কিন্তু নানা কারণে সেই বার্তা সময় মতো তার কাছে পৌঁছায়নি। সেই বার্তায় নেতাজি দেশনেত্রীকে জানিয়েছিলেন, এশিয়ার রানী ঝাঁসি ব্রিগেড আপনার নেতৃত্বের জন্য প্রতীক্ষা করছে। 1946 সালে ভারতীয় সংসদের সদস্যা নির্বাচিত হন দেশনেত্রী লীলা রায়, কিন্তু দেশভাগের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন তিনি। সেই বছর 10ই অক্টোবর জেহাদিদের দ্বারা নোয়াখালীতে সংঘটিত হয় ভয়াবহ হিন্দু গণহত্যা। হিন্দু নারীদের ওপর নেমে আসে ভয়াবহ নির্যাতন। ত্রাণ ও সেবা কাজে নিজেকে আত্মসমর্পণ করেন দেশনেত্রী লীলা রায়। আলোচনা করছি। এই পর্বে অনিল রায়, তিনি ছিলেন বিপ্লবী, তিনি ছিলেন দার্শনিক, তিনি ছিলেন একাধিক গ্রন্থের প্রণেতা। শুধু তাই নয়, তিনি ছিলেন অসাধারণ সঙ্গীত রচয়িতা ও সুরকার। তার সুরে এবং তার রচনায় নেতাজির ডাক একসময় কলকাতায় অত্যন্ত খ্যাত হয়েছিল। অনিল রায় যেমন নেতাজির জীবনবাদ প্রথম রচনা করেন, সেই সাথে হেগেলীয় দর্শন, সমাজতন্ত্রীর দৃষ্টিতে মার্ক্সবাদ, অসাধারণ গ্রন্থের প্রণেতা এই জ্ঞান তাপস অনিল রায় একাধারে তিনি দার্শনিক, সঙ্গীত রচয়িতা এবং সুরস্রষ্টা। আজকে আমরা অনিল রায়ের স্মৃতিচারণা করে একটি সঙ্গীতানুষ্ঠান রেখেছি। এই সঙ্গীতে অংশগ্রহণ করবেন শ্রী রজত চক্রবর্তী, রিতম দত্ত, রহিন চক্রবর্তী। এরা তিনজন রহিন তবলায় সঙ্গত করবেন, রজত বাবু আছেন কিবোর্ডে এবং গান গাইবেন, আর আছেন রিতম দত্ত। আমাদের এই সঙ্গীত অনুষ্ঠানের পরে আমাদের আজকে সভাপতির অভিভাষণ দেবেন স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। সুত নয়নে আনে মুক্তির জাগরণী, নিদ্রিত নিপীড়িত আঁখি মেলে চান। দেবালে দেবালে মঙ্গল দেব জলে। আচল আয়তনে ভাসানো আর ভেঙে পড়ে নিমেষে, আর গল ভাইয়া দুর্গম বন্ধুর সংকট
যাত্রায় মুক্তির ধাম, মুক্তির যাত্রী আমি দীপালি দীপালি। শঙ্কিত বঞ্চিত লাঞ্ছিত প্রাণী আশার ভারতী সোনা, শৃঙ্খলে বন্দিনী ছাড়িল নারী অপরূপ মহিয়সী মহামহিমার। দীপালি দীপালি হরে হরে দেব জালি, কোনে কোনে দেয়ালির আলো ছাড়া মন্দির প্রাঙ্গণে বিলালু দলে দলে বন্ধন নাগ পাশে গোলাতে লুঠায়। উদয়গিরিশের রক্তিম আভাস অনাগত মহিমার শুভ সূচনা। হবে জয় পুরাতন হবে ক্ষয়, নূতনের নব চেতনা। দীপালি দীপালি অচল জলে জ্যোৎস্নার মাধুরী ফলে, যুগ যুগ নীরব ভাষাহীন আলোনে রমণীয় পানি দীপালি দীপালি মঙ্গল দেব জানে। ফুলছে রে অকুলনি ভাসিয়ে দিলে তরুণী আকাশে কি যে উদাসে কোন বাতাসে কি যে উদাসে যাবে কোথায় সে নাহি যে যায় ফুলছে অকুলনি ভাসিয়ে দিলে তরুণী খায় সুদূর সে স্বপ্ন পুরে অজানা
গান বাঁশির সুরে সুদূর কোন সে সকল অজান ও গান বাঁশি সুরে মোর বাতায়নে গোধূলি নবনে মোর বাতায়নে গোধূলি লবণ পাঠালো গোপনে কিসের গানে তুলছে রে অগ্নি ভাসিয়ে দিলে তরুণী খানি ঘরে ঘরের মায়া পারের বাঁধো সুখের হাসি দুঃখের কাঁদো ভাঙিয়াছি রিয়া। অনুষ্ঠানের শেষে সভাপতির অভিভাষণ হয়, কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করেছি। এরপরে যে তথ্যচিত্র প্রদর্শনী সেটা হবে বিরতির পর। তার আগে আমাদের এই পর্বের যে সমাপ্তি ঘোষণা করা, সেজন্য মহারাজ আসবেন। আর তারপরে অনেক কিছু অনুষ্ঠান থাকবে, সংক্ষিপ্ত অনুষ্ঠান থাকবে। স্বামী সুবর্ণানন্দজি তার সভাপতির অভিভাষণ দেবেন। আগে মহারাজ আসছেন, আপনারা মহারাজের বক্তব্য শুনুন। ওম জননী শারদা দেবী রামকৃষ্ণং জগৎ পাদপদ্মে তয়ো সিত্ত্বা সেগরিকা ওম জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরু পাদপদ্মে তয়ো সিত্ত্বা প্রণমামি। আজকে শ্রীমতী লীলা রায়ের 125তম জন্মবার্ষিকী সবাই আমরা এখানে সমবেত হয়েছি, এবং সঙ্গে সঙ্গে তার সুযোগ্য স্বামী শ্রী অনিল রায়, তারও 125তম জন্মবার্ষিকী। এই ঘটনাটি আপাত দৃষ্টিতে মনে হবে খুবই আকস্মিক, কিন্তু তা নয়। দুজনই সহজ পাঠী ছিলেন, এবং একজনের জন্ম হয়েছিল 1900 খ্রিস্টাব্দে, লীলা মাতাজি, লীলা দেবী। আর অনিল রায় 2001 সালে। সমাজের ছোট বড়, কিন্তু আজকের এই তারিখটা এমন ভাবে করা হয়েছে যাতে 125তম বর্ষটি
দুজনেরই পূরণ হয়। আমরা এই দুই মহান আত্মাকে সশুদ্ধ চিত্তে স্মরণ করি, প্রণাম করি। এখন তাদের জীবনী ধরে ধরে আলোচনা করার এবং তার শোনার সময় আমাদের অনেক সময় থাকে না, আমরা অনেকটা তাত্ত্বিক আলোচনা করে বিদায় নিই। কিন্তু আমি বলি যে আপনারা তাদের ছোট্ট জীবনীটি বেরিয়েছে সেটি পড়বেন। আমাদের বলভদ্রানন্দজি একটি সুন্দর কথা আমাদের শুনিয়েছেন যে আমরা আমাদের ছাত্র জীবনে জয়শ্রী পত্রিকার নাম শুনিনি এবং লীলা রায়ের, অনিল রায়েরও নাম শুনিনি। এরা ইতিহাসের পাতায় তেমন ভাবে উল্লেখিত নয়। যারা অল্প অল্প স্বল্প মানুষ যারা শুনেছিলেন তারা কেউ কেউ আংশিক ভাবে শুনেছিলেন, কেউ কেউ সচেতন ভাবে। আমার 65-এই আকস্মিক ভাবেই চন্দননগরে তাদের আশ্রমে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমরা শঙ্কর এখানে আছে, শঙ্কর তার ভ্রাতুষ্পুত্র এবং ওই যে জ্ঞানানন্দ দাদা আছেন, বিজয় দাদা আছেন, এদের পিতৃদেব আমাদের কলেজে, নরেন্দ্রপুর কলেজে কেমিস্ট্রির অধ্যাপক ছিলেন, সুশীল বাবু। তারপরে ওরা সোনারপুরে উঠে যান। অরবিন্দ দা ওদের বড় ভাই, তিনি আমাদের ফিজিক্সের অধ্যাপক ছিলেন এবং সংযত সুপুরুষ। আর এদের মতো বোধহয় এতটা দুর্বল শরীর ছিল না, তিনি একটু ভালো শরীরের শিকারী ছিল। সুতরাং এই পরিবারটির সঙ্গে লীলা রায়ের বংশের সঙ্গে আমাদের একটা সম্যক পরিচয় হয়েছিল। আমি আমাদের প্রথম বর্ষের ছাত্রদের 65-এ চন্দননগর তীর্থ ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে আমরা খুঁটিনাটি সব দেখে এসেছিলাম। সেখানে এরা কেউ ছিলেন 65, কিন্তু সমস্ত দেখলাম। একটু হতশ্রী মনে হয়েছিল, সেই দিকে আমার এখনো আছে। আপনারা গেছেন কিনা জানি না। এখন চন্দননগরে কিছু নেই বোধহয় এখন, না আছে? বিজয়বাবু, বিজয়দা, চন্দননগরে কিছু আছে এখন? এখন কিছু নেই, সেই বাড়িটারই নেই, সেখানে কিছু নেই হয়তো। যাই হোক, থাকার কথা নয়। কিন্তু জয়শ্রী পত্রিকার সম্পাদকের দপ্তর তো ওখানেই ছিল। আমি জয়শ্রী পত্রিকার অবস্থান সম্পর্কে একটু সন্দিহান ছিলাম, এখন দেখলাম সেটি প্রকাশিত হয়েছে। এটা যদি প্রকাশিত হয়ে থাকে তাহলে আমাদের এখানে আসে না কেন? এটা কি মাঝে মাঝে হয়? এখন বন্ধ তো, এখন বন্ধ। কালের প্রভাব, কি করা যাবে। আমি একটু অন্যদিকে আলোচনা করি। আপনারা লীলা রায়ের জীবনী মোটামুটি জানলেন। তার পিতৃবংশ ভীষণভাবে উজ্জ্বল। তার পিতৃদেব, তিনিও মাস্টার্স ডিগ্রি করে অধ্যাপনা করেছিলেন উড়িষ্যাতে, তারপর বিশাল সরকারি চাকরি। এবং তার মাতৃবংশ দাদুরা, মামা দাদু, সেখানেও এই বাংলাদেশের একটি বিশিষ্ট একটি পরিবার। এই দুটি পরিবারই অত্যন্ত উজ্জ্বল, অমুজ্জ্বল বৈশিষ্ট্যে নানাভাবে। শিক্ষার আলো তো বটেই, আভিজাত্যের আলো এইসব জায়গা থেকে বিচ্ছুরিত হতো। সকলেই অবাক দৃষ্টিতে চেয়ে থাকত এদের ছেলেদের দিকে, ছেলে মেয়েদের দিকে। সেই বংশে, অভিজাত বংশে লীলা রায় এসেছিলেন। আমি জানি না উনি কি জ্যেষ্ঠ সন্তান ছিলেন, দ্বিতীয় না তৃতীয় বোধ হয়। যাই হোক,
মাত্র ছজন ভাই বোন ছিল, ছজন তো মানে পুত্র ছিলেন, উনি একা মেয়ে ছিলেন, একমাত্র বোন ছিলেন, 6 ভাইয়ের মধ্যে একমাত্র বোন। 7 ভাই চম্পা হতে পারেন, নিজেই হোক, এক বোন। হ্যাঁ, 3 ভাই পরের 3 জন মারা যান। আমি বইতে বললাম 3 জন ছিলেন। 6 ভাই, 6 ভাই এখন লেখা আছে, দেখো সে কথা যাক। কিন্তু ব্যাপারটা হচ্ছে আদুরে আদুরে মেয়ে তো বটেই, এবং তিনি পাশ করার পরেই, সেই যুগে ফার্স্ট ক্লাস পাস করার কম কথা নয় ইংরেজিতে, এবং ভাইস চ্যান্সেলর, ঢাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর বাধ্য হয়েছিলেন ওকে ভর্তি করতে। সেটা তার একটা প্রচেষ্টা ছিলই, কিন্তু তার ফ্যামিলিরও একটা ছিল, সমর্থন এবং প্রভাব ছিল। সে যাই হোক, এবং পাশ করার পরেই তিনি দিকে দিকে সাড়া ফেলে দিলেন। কতগুলো অর্গানাইজেশন করেছেন, কতগুলো স্কুল প্রতিষ্ঠা করেছেন নারী শিক্ষার জন্য। যেখানে যেখানে দুর্ভিক্ষ হয়েছে, যেখানে যেখানে রিলিফের ব্যবস্থা করা দরকার, সেখানে সেখানে ছুটেছেন। আমাদের প্রথমেই মনে পড়বে যেন ভগিনী নিবেদিতা ছুটছে। নিবেদিতা হয়তো প্রতিরূপ থেকে। স্বামীজি বেঁচে থাকলে কি বলতেন আমি জানি না, 2 বছর বয়স তখন স্বামীজি চলে গেছেন। যে ভাব শিষ্যাও হতে পারে। নিবেদিতার সাথে হয়তো তেমন দেখাটা হয়নি, কারণ তখন বয়স তো খুব কম, 11 সালে ছিল। নিবেদিতা চলে গেলেন, তার বয়স হয়তো তখন 12-13 বছর, কিন্তু সেই স্পিরিটটা তার ভেতরে কাজ করেছিল। এবং আপনারা যখন বই তার জীবনী পড়বেন, তখন ভাববেন, পড়তে পড়তে অন্তত ধ্যাননেত্রে একটু দেখবেন যে এই মেয়ের স্বামী জোগাড় করা কি কঠিন ব্যাপার, বা যিনি স্বামী হবেন তার পক্ষেও কিরকম দুর্ভাবনার ব্যাপার। কিন্তু অবাক হয়ে দেখলাম তিনি নিজেকে সমর্পিত করে দিয়েছেন। সাংখ্যের পুরুষের মতো প্রচন্ড গাম্ভীর্য নিয়ে অনিল রায় থাকতেন, তার কবিতা, গান, এইসব দেখবেন। তিনিও ইকুয়ালি ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, এবং সহপাঠীর প্রতি সাধারণত একটু অবহেলায় থাকে, তুই তাকারই চলে, এসব চলে, শ্রদ্ধা ভক্তি থাকে না। আমি এদিকেও দেখেছি, সহপাঠীরা যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয়, আমি প্রথমেই বলে দিই তুই তাকারই চলবে না। বলে কি করে হবে সেটা, এতদিন তুই তাকারই করে এসেছি, তাহলে সেটা সংযমের মধ্যে আনতে হবে। যদি না আনো তাহলে এই বিয়ে আমি মত দিচ্ছি না, তাহলে থাকে না, সম্পর্কটা থাকে না। শ্রদ্ধার ভাবটা থাকতে হবে, পরস্পর শ্রদ্ধার ভাব। তিনি তাকে গ্রহণ শুধু করলেন না, আমি তো বলি তিনি যদি লীলা হন, উনি লীলাময়। এই লীলা চাঞ্চল্য ওই লীলাময়ের ভেতরেতে একেবারে অনুপ্রবিষ্ট হয়ে স্থিমিত হয়ে গেছে। এইখানেই দাম্পত্য জীবনে একেবারে আমি তো বলবো সার্থকতা, চরম প্রকাশ। হ্যাঁ, আমি ব্যক্তি জীবনে প্রখর হতে পারি, সেই প্রাকর্যে হয়তো সকলের চোখ ধাঁধিয়ে যায়, এমনকি স্বামীরও। কিন্তু না, এই সমস্ত বিসর্জন দিয়ে আত্মবিলয়, এর সাধনাটা যদি কেন্দ্রে না থাকে, তাহলে দুটো সত্তা একসাথে মিলতে পারে না। বিবাহ তাই বলে। তা সেজন্য বলছেন যে অলকনন্দন দাশগুপ্ত আমাদেরও মাস্টারমশাই ছিলেন। আমি যদি বাংলা পড়তাম, তিনি আমার টিচার হতেন। আমরা তার বক্তৃতা শুনতাম লুকিয়ে লুকিয়ে, তার সাথে রাস্তায় আলোচনা হতো ঘন্টার পর ঘন্টা। উনি ব্যাগ কাঁধে বসে থাকতেন। অলকনন্দন দাশগুপ্তের নাম শুনেছেন হয়তো, কেউ কেউ দেখেছেন হয়তো। কি প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। পরবর্তীকালে দেখে আমরা শিউরে উঠলাম, উনি বিদেশে চলে যান, তার স্ত্রী ছিলেন বিদেশি। তিনি বলছেন এই দুজন, লীলা রায় এবং অনিল রায়, একটি অবিভাজ্য সম্পর্কের প্রতীকী সম্পূরক।
বলছি লীলা রায়কে আমার সবসময় মনে হয়েছে নৈর্ব্যক্তিক দায়িত্বের প্রস্তরিত প্রতিমা। বাংলার লোক তো, অপরিসীম স্নেহ উষ্ণতার উৎস তিনি আমৃত্যু বহন করেছিলেন। বলছে তার সামনে দাঁড়াবার আগে, মানে ওই শ্রীমতী লীলা নাগ, তখন তিনি লীলা রায়, তার সামনে দাঁড়াবার আগে নিজেদের বক্তব্যগুলোকে গুছিয়ে নিতে হতো, ভয়ে কাঁপতাম। এরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। সেই যুগ দেখুন। কিন্তু অনিল রায়কে দেখেছি শিল্প চৈতন্যে সমৃদ্ধ, রবীন্দ্রসঙ্গীতে দক্ষ, সাহিত্য ভাবনায় দীপ্ত, আর মমতার লাবণ্যতার মুখায়বে ইচ্ছুরিত। দুর্জয় একটা কাঠিন্য ছিল সুনিশ্চিত, অবশ্যই শৈথুল্য ঘটলেই শাস্তি ছিল অনিবার্য। যাই অনিল বাবু ছিলেন চিত বৃত্তিতে পথচারী। এই যে অনিল রায় সম্বন্ধে একটু বর্ণনা আছে, থাকা উচিত। অনিল চন্দ্র ছিলেন চিত বৃত্তিতে অধ্যাত্মবাদ, আর মানে হৃদয় ভিত্তিতে ছিলেন মানব প্রেমিক, নিপীড়িত ভারতবাসীর সহমর্মিতার কর্মে বিপ্লবী। ঊর্ধ্বমূল চিত্তটি তার প্রেমের টানে হয়েছিল অধস শাখো, নেমে এসেছিল ললিত কঠোর বিপরীত ধরিত্রীর ধুলিতে। আর লীলা রায় ছিলেন কর্মযোগী, কর্মপ্রাণ। তার সত্তার মূলে ছিল মানব প্রেম, আর সে মূলে যখন অধ্যাত্ম রস সিঞ্চিত হলো, তখন ঊর্ধ্ব শাখো হয়ে গেলেন। এবং এরা দুজনে, অনিল চন্দ্র এবং লীলা রায়, একে অন্যের প্রাণ ইব অপরহ, একে যেন অন্যের প্রাণ, দুই মা প্রাণ একসাথে মিশে গেল। কর্মযজ্ঞের শুরুতে অনিল রায়ের হাতে গড়া সেদিনকার কোন প্রথম সারির সহকর্মী এমনতর ইঙ্গিত করেছেন লীলা রায়ের বিপ্লবী সত্তা যেন স্বতন্ত্র, কিন্তু প্রকৃত প্রস্তাবে লীলা রায়ের জীবন সাধনাকে অনিল চন্দ্রের জীবন সাধন থেকে বিচ্ছিন্ন করে দেখা অন্ধের হস্তি দর্শন তুল্য। তারা ছিল তাদাত্ম চিত্ত। এটি দেখবা এই যুগল সম্মিলনে যে মূর্তি প্রকাশ পেয়েছে, সেই মূর্তি আজকে আমাদের ভালোবাসার পাত্র হয়ে দাঁড়িয়েছে। আমরা তাদেরই সামনে নতজানু হই, এবং তাদের এই জয়শ্রী পত্রিকা আজকে হয়তো অনেকদিন পরে বের হচ্ছে, মাঝে মাঝে বের হলেও যারা এই ব্যাপারে উৎসাহী তারা এটা পাবেন, এবং বড় বড় লাইব্রেরিতে যদি একখান করে দেন তাহলেও অনেক উপকার হবে। তবে কালের বিধানকে তো মানতেই হয়, কাল কাউকেই ক্ষমা করে না। কিন্তু রবীন্দ্রনাথ যখন বলেছেন তার সেই জন্মদিনের কবিতাতে, তোমাদের ভালোবাসায় শ্রদ্ধায় আমার যে মূর্তি হয়েছে গড়া, সে মূর্তি কালের হাতে রইল বলে করবো না অহংকার, মানে কাল কাউকে ক্ষমা করে না, রইল তোমাদের চিত্তে। এদের স্থান হবে আমাদের চিত্তে। মহাকাল ক্ষমা করবে না, কিন্তু মানব সমাজ কিন্তু অবিচ্ছিন্ন গতিতে এগিয়ে যাবে। ব্যাটন একজনের হাত থেকে আরেকজনের হাতে যাবে। আমরা সেইভাবেই এদের সংবর্ধনা জানাবো। আজকে এই যে অনুষ্ঠানটি করেছেন আপনারা সকলে মিলে, এই যে অম্লান কুসুম, অম্লান দা, পলাশ মন্ডল এবং বিজয়বাবু, আর এদের সব যারা আত্মীয় স্বজন আছেন এখনো, এরাও বৃদ্ধ হয়ে গেছে। পরবর্তী জেনারেশনের কেউ এখানে নেই এখন। শঙ্কর, তোমার ছেলে মেয়েদের তুমি আনতে পারতে, তারা দেখতো
যে আমাদের এরকম করতে হবে পরবর্তীকালে। এই পারম্পর্য বজায় না থাকলে আমরা কোথায় দাঁড়াবো? আচ্ছা, বিজয়ের আগে আচ্ছা এরাই ভালো। ওদের হাতে ম্যান্টেল অফ লিডারশিপ পড়বে, আপনারা দেখবেন কিভাবে এইসব আলোচনা হচ্ছে, কিভাবে এগুলিকে সংগঠন করা হচ্ছে। বিশেষ আমি আর কিছু বলছি না, কারণ তার জীবনী আমরা মোটামুটি জানলাম, কিন্তু সেই জীবনী থেকে আমাদের যেটি উদ্ধার করে নিতে হবে এই জীবন দুটি থেকে, যে দুটি বিপরীত ভাবনা আছে তাদের দুজনের ভেতরে, সেই ভাবনার ভেতরটিকে, ভাবনার ভেতরের যে পার্থক্যটা, সেই পার্থক্যগুলোকে কিভাবে আত্মসাৎ করা যায়, এই অসীম ভালোবাসা একজন অপরের সঙ্গে মিলিয়ে, এটি আমাদের প্রাত্যহিক জীবনে আমরা সব ক্ষেত্রে তো কনফ্লিক্টের মধ্যে থাকি। চরিত্রের কাঠিন্য আরো বেশি, ব্যক্তি স্বাতন্ত্র্যের কাঠিন্য যেটা, আর বেড়া ভেঙে বেরিয়ে আসা খুব কঠিন। তা এই দম্পতি একটি আদর্শ দম্পতি, যেটা বললাম লীলাময়ের ভেতরে একাকার, সাংখ্যের পুরুষ এবং প্রকৃতির সম্মিলন, সেটাও কোনো কোনো লেখক উদ্ধার করেছেন। এবং এই বইটি আমার কাছে খুব ভালো লাগলো, কারণ সেই যুগের বিখ্যাত বিখ্যাত সাহিত্যিক সব এদের দুজনের সম্বন্ধে বলেছেন, যারা তার সঙ্গ করেছিলেন। আমি তাদের আবার সেই অমর আত্মার প্রতি আমার প্রণাম নিবেদন করি। জয় মা। 1947 সালে অ্যালাইড ফোর্স বা মিত্র শক্তি ভিয়েতনামে ভারতীয় সৈন্যদের ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল। তখন সদ্য প্রধানমন্ত্রী হয়েছেন জওহরলাল নেহেরু। ভিয়েতনামে অ্যালাইড পাওয়ার ভারতীয় সেনা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নির্লিপ্ত ছিলেন। প্রতিবাদ তো দূরের কথা, ব্রিটেন ও আমেরিকার এই নীতির বিরুদ্ধে টু শব্দটাও করছিলেন না। ভিয়েতনামে শান্তি ফিরিয়ে আনার নামে সেই দেশের মানুষদের ওপর দমন পীড়নে ভারতীয় সৈন্যদের ব্যবহারের বিরুদ্ধে জন আন্দোলন গড়ে তুলেছিলেন বিপ্লবী দেশনেত্রী লীলা রায়। শ্রীসংঘের সদস্যা অনিতা দত্ত এই সময় ঢাকার বুকে একটি পদযাত্রায় সামিল হয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। এশিয়ান ব্লক গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন দেশনেত্রী লীলা রায়। ভারতীয় সেনাদের এশিয়ার কোনো দেশে ঔপনিবেশিক স্বার্থ চরিতার্থ করার কাছে ব্যবহার করা যাবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন। ডক্টর পলাশ মন্ডল, যিনি লীলা রায় নিয়ে অনেক কাজ করেছেন, তিনি 2 মিনিট একটা প্রস্তাব রাখতে চান। আমি তাকে আমন্ত্রণ জানাবো। তার আগে একটা কথা বলি, এর পরের পর্বে তো আমাদের তথ্যচিত্র আছে, কিন্তু লীলা রায়ের একটি দিক আমরা এখানে অনুচ্চারিত থেকে গেল, সেটা আমি বলতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে, আমরা সবাই শুনেছি সব বক্তাদের কাছেই, যে লীলা রায় মোটামুটি 68 সাল পর্যন্ত কর্মব্যস্ত ছিলেন। 68 থেকে 70 তিনি অচৈতন্য অবস্থায় পিজি হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। আমরা জানি না তিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন কি শারীরিকভাবে, যেটা বিজ্ঞানসম্মতভাবে অচৈতন্য ছিলেন, আমরা কিচ্ছু জানি না। কিন্তু 68 সাল পর্যন্ত তিনি সজ্ঞানে ছিলেন। এবার আমরা যদি দেখি 1963 সাল, এই 63 সাল থেকে 68, অর্থাৎ দীর্ঘ 5 বছর দেশনেত্রী লীলা রায় কি করলেন? দেশ স্বাধীন হয়ে গেছে, যে অত্যাচারিতা নারীরা তারা এসছেন ওদেশ থেকে, তাদের জন্য বিজয়া হোস্টেল তিনি করেছিলেন। বিজয়া হোস্টেলের একটা বড় শাখা ছিল বসিরহাটে। আমাদের বসিরহাটের অনেক বন্ধুরা এখানে এসছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান 23শে জানুয়ারির কাছাকাছি আমরা বসিরহাট টাউন হলে করব, সেটা স্বতন্ত্র ব্যাপার। কিন্তু 63 সালের আগে পর্যন্ত তিনি জয়শ্রী সম্পাদিকা, অবশ্যই তিনি আজীবন জয়শ্রী সম্পাদিকা বলেনি। তারপরে যিনি সম্পাদক হয়েছিলেন তিনি অসাধারণ বিদ্বান, সর্বত্যাগী সুনীল দাস, তারপর অধ্যাপক সমর গুহ, এবং তারপর বিজয় নাগ।
এখন এই 63 সাল থেকে 65, অর্থাৎ যতদিন তিনি 68 সজ্ঞানে ছিলেন, ততদিন তার জীবনে কিন্তু একটা যুগান্তকারী ঘটনা ঘটে গেছে। তিনি নিজে সেটা উল্লেখ করেছেন। আমাদের অনেকের অনেক অনীহা ছিল এতদিন পর্যন্ত, কিন্তু বিচারপতি মনোজ কুমার মুখোপাধ্যায় আসার পর তিনি আমাদের ভারতবর্ষকে যা দিয়ে গেছেন, তিনি বললেন যে ফৈজাবাদ সবশেষে, নৈমিষারণ্য, প্রথম লখনৌ, নৈমিষারণ্য, অযোধ্যা, বস্তি এবং শেষে ফৈজাবাদে যে সন্ন্যাসী, তিনি তার বিচারপতি মনোজ কুমার মুখোপাধ্যায় আপনারা সবাই অবগত, দুটি হাইকোর্টের তিনি চিফ জাস্টিস ছিলেন, পরে সুপ্রিম কোর্টের তিনি সিনিয়র জাজ ছিলেন, আর 1 বছর চাকরি থাকলে তিনি চিফ জাস্টিস হতেন। তিনি কিন্তু বললেন আমার ডকুমেন্টারিতে, মানে আমি তার পরিচালক ভাগ্যবশত, ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি, সেখানে তিনি বললেন যে ওই ভগবানজি গুমনামী বাবা তোমরা যাকে আপনারা যাকে বলেন, তিনি যে সুভাষচন্দ্র, এতে আমার কোনো সন্দেহ নেই। আমি 100% বিশ্বাস করি তিনি সুভাষচন্দ্র। সেই সুভাষচন্দ্রকে, সন্ন্যাসী সুভাষচন্দ্রকে মহাকাল বলি, ভগবানজি বলি, প্রেস তাদের অজ্ঞতার জন্য গুমনামী বাবা বলে। সেই সুভাষচন্দ্র, স্যার মাফ করবেন, সুভাষচন্দ্রকে কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন আমাদের কাছে, ভারতবাসীর কাছে, দেশনেত্রী লীলা রায়। লীলা রায় প্রথম 63 সালে দর্শন করেন এবং তারপর তিনি ফিরে এসে সুভাষচন্দ্রের অনন্য হৃদয় বন্ধু, যিনি সবাই জানেন দিলীপ কুমার রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র, সাধক সঙ্গীতজ্ঞ, তাকে লিখছেন তিনি যে আপনার বন্ধু জীবিত। সুতরাং আমরা তার পরবর্তীকালে অবশ্যই বিজয় নাগ, দুলাল নন্দী, সন্তোষ ভট্টাচার্য, অনেক মানুষের ঢল, তপক সমর গুহ, এরা সবাই দীর্ঘদিন ধরে সেখানে গেছেন লীলা রায়ের নির্দেশে। এবং লীলা রায় একটা কথা বলেছেন, শ্রদ্ধেয় বিজয় নাগ আমাকে ইন্টারভিউতে বলেছেন, অডিও ভিজুয়াল ইন্টারভিউতে, যে পিসির একটাই উদ্দেশ্য ছিল কিভাবে সেই মানুষটিকে নিরাপদে এবং একটু সুস্থভাবে একটা সুস্থ দৈনন্দিন জীবন দেওয়া যায়। নয় লীলা রায় ভুল, নয় জাস্টিস মনোজ কুমার মুখোপাধ্যায় ভুল, সেটা আপনাদের বিচার করতে হবে। কিন্তু আমরা যারা বিশ্বাস করি, চন্দ্রসূর্যের মধ্যে বিশ্বাস করি, কি 63 সালে সুভাষচন্দ্র অনেক আগে, কয়েক বছর আগেই এসেছিলেন আমাদের গবেষণা বলে, কিন্তু 63 সালে অ্যাটলিস্ট লীলা রায় তার সাথে দেখা করেন, দীর্ঘ সময় কাটান, এবং তার পরবর্তীকালে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে বাকি সারাটা জীবন সেই মহামানবের সাধনায় তিনি জীবন কাটিয়েছেন। আজকে কিন্তু সেইটা অনুচ্চারিত থেকে গেলে লীলা রায়ের প্রতি আমাদের অবিচার হবে। সুতরাং ওই ডকুমেন্টারিতেও যারা বাংলাদেশের গবেষকরা করেছেন তাদের অজস্র ধন্যবাদ, কৃতজ্ঞতা, কিন্তু তারা ওই পর্বটা ছুঁয়ে যেতে পারেননি। তারা সুন্দরবনের বাড়িতে, শ্রীবাড়িতে গেছেন, কিন্তু সেটা ছুঁয়ে যেতে পারেননি। কিন্তু আজকে কিন্তু আমাদের মনে রাখতে হবে 1917 সাল থেকে আর 63 সাল পর্যন্ত, মানে 17 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত লীলা রায়, তিনি সমাজসেবী, তিনি শিক্ষাবিদ, তিনি স্বাধীনতা সংগ্রামী, তিনি সুভাষচন্দ্রের জীবন সমন্বয়ী জীবনবাদের একদম মানে প্রকৃষ্ট উদাহরণ, কর্মযোগী, যেটা মহারাজরা সবাই বললেন। কিন্তু 63 সাল থেকে 68 সাল পর্যন্ত, আমি জানি না 70 পর্যন্ত হতে পারে, 70-এ তার শরীর গেছে, সেই পর্যন্ত তিনি যা করেছেন সেটা আমাদের দেশনায়ক সন্ন্যাসী সুভাষচন্দ্রকে ফিরিয়ে নিয়ে দিয়েছেন, এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমার পরে 2 মিনিটের জন্য সময় চেয়েছেন ডক্টর পলাশ মণ্ডল, আসুন। অনেক ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট মহারাজদের প্রণাম জানাই, এখানে উপস্থিত সমস্ত গুণীজন এবং লীলা রায়, অনিল রায় অনুগামীদের প্রণাম জানাই। আমি একজন
গবেষক হিসাবে সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটিতে আমি এখন অ্যাসোসিয়েট অধ্যাপক হিসাবে ওখানে পড়াই। আমি ছোট্ট দু চারটে কথাই বলবো, যেহেতু 2 মিনিট সময় নিয়েছি। আমরা সবাই যারা লীলা নাগকে খুব কাছের থেকে চিনেছি, পড়েছি বা জানি, বর্তমান প্রজন্মের মধ্যে কেন লীলা রায় আমাদের চর্চায় নেই, এটা সত্যিই খুব একটা বাস্তবিক প্রশ্ন, যেটা আমাদের সাংবাদিক স্যার বলছিলেন। তো আমি একটু এই জন্যই বলি যে লীলা নাগের জীবন দর্শন, তার ভাবনা চিন্তা 1947 সালে আগে একরকম, দেশভাগের পরে আর এক রকম, এবং 1923 সালে তার দীপালি সংঘ আর 2023 সালে দীপালি সংঘ নিয়ে যখন 100 বছরের আলোচনার কথা উঠে আসেনি, আমি সেই সময় সৌভাগ্যবশত বাংলাদেশে একটি আলোচনায় বলেছিলাম যে আপনারা রোকেয়াকে নিয়ে এত আলোচনা করেন, লীলা রায় দীপালি সংঘ যেভাবে বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ হয়ে উঠেছিল তার আলোচনা নেই কেন? তার শতবর্ষে একটা ভলিউম বার হয়েছিল, তো তারা স্বীকার করেছিলেন যে হ্যাঁ, তার আলোচনা দরকার রয়েছে। আমরা তো এখানে তো পশ্চিম বাংলায় তার রোকেয়াকে নিয়ে আলোচনা করে থাকি। আর 80-র দশকে যে ফেমিনিস্ট মুভমেন্টের যে ধারাগুলো তৈরি হয়েছিল, বারবার পাশ্চাত্যের ধারণা অনুসরণ করে আমরা ভার্জিনিয়া উলফ বা অন্যান্য যারা ব্যবহারের কথা আমরা বারবার বলে থাকি যে তারাই সব, কিন্তু না, লীলা নাগ তার অনেক আগে এই নারীদের উন্নতি, নারীদের এম্পাওয়ারমেন্ট, তাদের নিজস্ব পায়ে দাঁড়ানো, সবকিছুর কথা কিন্তু লীলা রায় অনেক আগে বলেছি। তাহলে তাকে আমরা কেন ভারতবর্ষে এবং এই বাংলার নারীবাদী পথিকৃৎ বলে উঠতে পারি না কেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করেছিলাম জেরাল্ডিন ফক্সকে, যিনি দ্য কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া, উইমেন ইন ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া, এই 4th ভলিউমে তিনি অজস্র নারী সংগঠনের কথা লিখলেও দীপালি সংঘের কথা উল্লেখ করেননি। অথচ তিনি আজকে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বক্তৃতা করে বেড়ান। তাকে আমি ব্যক্তিগতভাবে বলার পরে উনি উত্তর দিতে পারেননি যে কেন তিনি এই চর্চাটা আনেননি। যার নাম সবসময় আমরা এআইডব্লিউসি থেকে শুরু করে, এআইসিসি থেকে শুরু করে সব সংগঠনে এবং আর্কাইভাল ডকুমেন্টসে, দিল্লিতে, ওয়েস্ট বেঙ্গল আর্কাইভসে, বিভিন্ন জায়গায় লীলা নাগের এত তথ্য পাওয়া যায়, অথচ তাকে আমরা সেই চর্চা এখনো পর্যন্ত স্বাধীনোত্তর ভারতবর্ষে খুব একটা করে উঠতে পেরেছি বলে মনে হয় না। এবং আমার গবেষণালব্ধ বই, এটা ঠিক আত্মপ্রচার নয়, যে স্ত্রী সংঘের উপরে আমার একটা গবেষণালব্ধ বই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আমি এটা অ্যাওয়ার্ডেড হয়েছি, পিএইচডি, এবং সেটা আমি বই আকারে প্রকাশও করেছি। সেখানে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি, এবং তার যে ভাবনা চিন্তা, মহারাজরা খুব সুন্দরভাবে তার জীবন দর্শন তুলে ধরলেন যে আমি আত্মনিবেদিত বিপ্লবী, পেছুটান রাখি না। আর তাকে কখনো ভোজের উৎসবেও দেখা যায়নি আর ভোগের উৎসবে দেখা যায়নি, তাকে গেছে সবসময় ত্যাগের উৎসবে। তাই তার এই জীবন দর্শন আজ 21 শতকে দাঁড়িয়ে আমরা যারা ইয়াং জেনারেশন, আমরা যারা পড়াই ছেলে মেয়েদেরকে, তাদের কাছে তার জীবন দর্শন তুলে ধরাটা খুব দরকার হয়ে পড়েছে। এবং সেই কারণেই আমি যে কথাটা ফাইনালি বলতে চাই যে তার মতো মহিষী নারী, তার মতো নিবেদিত প্রাণ নারী, তার কথা আমি আজ সিধু কানু বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পাঠ্যক্রমে, MA ইতিহাস পাঠ্যক্রমে 2টো ইউনিটকেই করে দিয়েছি লীলা নাগের জীবন এবং তার কার্যাবলী, এবং স্বাধীনোত্তর বাংলায় তার যে কার্যাবলী, অর্থাৎ দেশভাগ, উদ্বাস্তু সমস্যা। এবং আপনারা জানেন যে লীলা নাগের একটা বড় অংশ, অর্থাৎ দেশভাগের পর যে পশ্চিমবঙ্গে যে গণ আন্দোলন চলেছিল একদম 50-এর দশকে, প্রত্যেকটা আন্দোলনে তিনি মূলধারা রাজনীতিতে, অর্থাৎ ফরওয়ার্ড ব্লক, যেটা প্রজা সমাজতন্ত্রী দলের সঙ্গে মার্চ হয়ে গিয়েছিল, সেই মূলধারায় তার যে বক্তব্যগুলো যদি আমরা পেপার কাটিং বা আর্কাইভ থেকে দেখি, ভাবতে পারবেন না যে কিভাবে তিনি প্রত্যেকটা প্রান্তিক মানুষের কথা বলছেন। আর আজকাল যুগে রাজনীতি দেখলে মনে হয় যে কতটা তফাৎ তিনি তৈরি করে দিয়েছিলেন। কিন্তু হায় বিধাতা বা হায় সেই কপাল আমাদের যে সেই আদর্শ তুলে ধরার মতো মানুষ ভোগের রাজনীতিতে এত বিশ্বাস করে চলেছে বর্তমানে, যে তাকে তুলে ধরার মতো কোনো জায়গা তারা পায়নি। তাই আমি ক্ষুদ্রভাবে চেষ্টা করেছি বিভাগীয় প্রধানের সহযোগিতা, ভাইস চ্যান্সেলরের সহযোগিতায়। লীলা নাগ আমাদের ইতিহাসের পাঠ্যক্রমে 2টো ইউনিটে রয়েছে, এবং আমি প্রতি বছর খুব আনন্দ সহকারে, খুব মন থেকে ভালোবেসে তাকে পড়াই, তার সমগ্র জীবন কার্যাবলী, এবং MA নিয়মিত প্রতি বছর তার সম্পর্কে প্রশ্ন দেওয়া হয়। আমি এটুকুই আপনাদেরকে অবগত করতে চাই, এরকম যদি আমরা প্রত্যেকে যেখানে স্কুল কলেজে আছি, নারী চর্চায় কেন শুধু সরলা দেবী, কাদম্বিনী বা অন্যদের নাম, শুধু উর্মিলা দেবীদের নাম হবে, প্রত্যেকে যদি আমরা শিক্ষার সঙ্গে যারা যুক্ত, তারা লীলা নাগকে যদি এভাবে একটু করে যদি লাইন তার সম্পর্কে
একটা করে ক্লাস যদি করতে পারি তাহলে মনে হয় আজ 125তম জন্মদিবসে তার এই উদযাপন হয়তো আরো সার্থক হয়ে উঠবে। ধন্যবাদ সবাই। কবিগুরুর আশীর্বাদে 1931 সালে জয়শ্রী পত্রিকা প্রতিষ্ঠা করেন দেশনেত্রী। জাতীয়তাবাদী চিন্তা চেতনায় উদ্বুদ্ধ সকল দেশবাসীর কাছে এই পত্রিকা একটি উজ্জ্বল আলোকবর্তিকা স্বরূপ। কবিগুরুর আশীর্বাণীকে পথেয় করেই অব্যাহত থেকেছে দেশনেত্রীর জয়যাত্রা। কবিগুরু যে আশীর্বাণী দেশনেত্রীকে দান করেছিলেন তা হল, বিজয়িনী নাই তব ভয়, দুঃখেও বাধায় তব জয়, অন্যায়ের অপরমান সম্মান করিবে দান, জয়শ্রীর এই পরিচয়। দেশনেত্রী প্রতিষ্ঠা করেছেন নারী শিক্ষা মন্দির, প্রতিষ্ঠা করেছিলেন অসংখ্য বিদ্যালয়, দীক্ষা দিয়েছেন প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, শান্তি ঘোষ, সুনিতা চৌধুরীদের মতো মহীয়সী বিপ্লবীদের। বাস্তুহারাদের অধিকার রক্ষা ও পুনর্বাসনের দাবিতে 1950 পরবর্তী পর্যায়ে পশ্চিমবঙ্গের নানা প্রান্তে সংগঠিত করেছেন উদ্বাস্তু আন্দোলন। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের সংস্থানের লক্ষ্য রাজ্য সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ করিয়েছেন অনেকগুলি আইন, যার ফলে বিস্তৃত কলকাতা সন্নিহিত অঞ্চলে সম্ভবপর হয়েছে পূর্ববঙ্গীয় উদ্বাস্তু হিন্দুদের পুনর্বাসন। 1952 সালের 6ই জানুয়ারি অকাল প্রয়াণ ঘটে বিপ্লবী দার্শনিক শ্রী অনিল চন্দ্র রায়ের। 1970 সালের 11ই জুন প্রয়াত হন বিপ্লবী দেশনেত্রী লীলা রায়। এই বছর তাদের দুজনেরই 125তম জন্মবার্ষিকী। This nation owes a lot to them.